বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তাইমিয়ান্স, আমাদের এই গ্রুপের নাম আপনারা জানেন তাইমিয়ান্স, এবং এই গ্রুপ হলো আমাদের প্রাণের চেয়ে প্রিয় যে শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুলের যারা আমরা অতিথি ছিলাম তাদেরকে নিয়ে। এই প্ল্যাটফর্মের শুরুতেই আমরা যেই মটো নিয়ে সামনের দিকে আগাচ্ছি সেটা হলো যে আমরা যারা এই স্কুলের সাথে একসময় জড়িত ছিলাম তারা যেন একটা পরিবারের মতো সামনের দিকে আমরা আগাতে পারি। আমরা একে অপরের সুখে দুঃখে ভালো মন্দে যাতে থাকতে পারি, ওই একটা সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক বন্ধনের উদ্দেশ্য থেকে আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। এই প্ল্যাটফর্মের অধীনে আমরা অলরেডি 4-5টা লাইভ প্রোগ্রাম ইতিমধ্যে করেছি, আপনারা সেগুলো দেখেছেন। এবং যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের তাইমিয়ান্স চ্যানেলে ইউটিউবে গিয়ে তাইমিয়ান্স নামে সার্চ করলে আপনারা তাইমিয়ান্স দের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমি আবারও বলছি, আমাদের যে কয়েকটি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে তাইমিয়ান্স TAIMAYANS লিখে সার্চ করলে আপনারা আমাদের তাইমিয়ান্স ইউটিউব চ্যানেলটি দেখতে পাবেন এবং সেখানে আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে। সবার দৃষ্টি আকর্ষণ করব যাতে আপনারা ওই ভিডিওগুলো মাঝে মধ্যে বন্ধু বান্ধব সহ একসাথে দেখেন। আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন যে আমাদের যে ব্যবসায়ী এবং উদ্যোক্তা যে ইবনে তাইমিয়ান্সরা আছেন, যারা ব্যবসা এবং উদ্যোক্তা এই অংশটুকুতে জড়িত, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটুকু। আমরা প্রথমেই অনুষ্ঠানে যাবার আগেই আমরা আমাদের সোফার আমরা যেটুকু করেছি, আমাকে একটু কি মিনওয়াইল আমি একটু শামশেদ, তুমি কি আমাকে একটু মেক শিওর করবা যে আমি লাইভে আছি, অথবা ফয়সাল? জি ভাইয়া, লাইভ হয়েছে, আমি দেখছি গ্রুপে থ্যাংক ইউ। আইডি থেকে লাইভ হয়েছে। জি, তো আমরা এই অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা ওয়েট করব কিছু উদ্যোক্তা, কিছু ব্যবসায়ী যারা আসবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের মাজহারুল হক। মাজহারুল হক, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আচ্ছা, এখনো শোনা যাচ্ছে না হয়তোবা। হাওয়েভার, আমরা এই বরাবরের মতো এই লাইভ প্রোগ্রামটুকু একেবারেই পারিবারিকভাবে আনঅফিসিয়াল, অনেকটুকু গল্প বলার মতো করে, আড্ডা মারার মতো করে এই অনুষ্ঠানটুকু করবো ইনশাআল্লাহ। আপনারা হাত তুলবেন অথবা আমাকে জাস্ট জানাবেন যে আপনারা কথা বলতে চান, তাহলে আমি আপনাকে স্ক্রিনের মধ্যে আনবো এবং আপনি আপনার কথাগুলো শেয়ার করবেন। এখানে বেসিক্যালি আমরা গল্প করতে এসেছি, আমরা আড্ডা মারতে এসেছি। এবং শুরু থেকে আমি যেটা বলে আসছি যে তাইমিয়ান্স পরিবার হলো যে আমরা যারা এই প্রতিষ্ঠানে একসময় পড়াশোনা করতাম তাদেরকে আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা বড় ফ্যামিলির রূপে কল্পনা করি, এবং সেই ফ্যামিলিতে সুখ দুঃখ ভালো মন্দ আমরা এগুলো শেয়ার করার জন্য আমরা এই প্ল্যাটফর্মে এসেছি। তার উপর যদি সামাজিক কোনো দায়বদ্ধতা থেকে আমরা কাজ করতে পারি, দ্যাট উইল বি অ্যান এডিশনাল ভ্যালিউ, যেটা আমাদের ধর্ম এবং সমাজ এবং সংস্কৃতি সবাই সবকিছুই আমাদেরকে পারমিট করে, সেটুকু আমরা ইনশাল্লাহ করব। আমি অপেক্ষা করব বেশ কিছু উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা আজকে জয়েন করার কথা এই প্রোগ্রামে, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। মিনওয়াইল আমি আমার মডারেটর প্যানেলের পক্ষ থেকে সব তাইমিয়ান্সকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ফয়সাল, মাজহারুল হক, এমদাদুল, শামশেদ এবং সাকিব, এই কয়েকজন মডারেটর বিভিন্ন ব্যাচ থেকে যারা প্রতিনিধিত্ব করে থাকেন, তারা আমার সাথে এখানে আছেন। ব্যক্তিগতভাবে ফয়সাল সে ব্যবসার সাথে জড়িত, মাজহারুল হক সে নিজেও, সাকিব সে উদ্যোক্তা হবার পথে, যদিও সে এখনো পড়াশোনা করছে, বাট হোপফুলি আশা করা যায় যে ভবিষ্যতে তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে একজন সফল তাইমিয়ান্স, সফল ব্যবসায়ী হিসেবে আমাদের সামনে আসবেন।
আহ, আমি কি ফয়সালকে পেতে পারি? ফয়সাল, তুমি কি আছো এখানে? ইমদাদ, তুমি কি ভাইয়া আছো? লাইভে আছি, বলেন। জি, তুমি আসো, ভিডিও অন করো, আমরা গল্প করি কিছুক্ষণ। অলরাইট, ফয়সাল, জি, তুমি তোমার পরিচয় দাও, তুমি কি করো, গল্প সল্প করো। তোমার আসসালামু তোমার আলাইকুম। তোমার মুখটুকু আমরা একটু সুন্দরভাবে দেখতে চাই, তোমার ক্যামেরাটা একটু সোজা করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফয়সাল আলম। সবাই টমসম রিজের সবাই বাবু হিসেবেই চিনে। ছোটবেলা থেকে যারা চিনে তারা বাবু হিসেবেই চিনে। আহ, বাবার পৈতৃক ব্যবসা দেখছে আমাদের, সেই আজকে 43 বছর ধরে আমাদের কাপড়ের দোকান কান্দিরপাড়ে, কুমিল্লার প্রথম কাপড়ের দোকানই বলা যায়। কি নাম? হ্যাঁ, তো তো ওটাতে আছি আমি, আমার ছোট ভাই আহ রুপিরি সাইফুল আলম নিবু। দোকানের নাম উপহার আধুনিক বস্ত্র বিপণী, কান্দিরপাড় গণিত ভাই ম্যানশনের বিপরীতে। 1977 সালে 43 ইয়ার্স হয়ে গেছে, 44 বছরে পাড়া দিছে দোকান আমার, সেই অনেক আগের কথা, আমার জন্মের আগের কথা। ওখানে কি থান কাপড় নাকি বানানো পোশাক? হ্যাঁ, না থান কাপড়, এখন পাশাপাশি আছে থ্রি পিস আছে, তারপর ওড়না আছে, সবকিছু আছে। প্রাথমিক অবস্থা ছোটবেলা থেকে থান কাপড়ের ওড়না দিয়ে শুরু হয়েছিল। এখন মানে আরো অনেক কিছু যুক্ত হয়েছে সাথে। ওকে, সো তো তুমি আমার কি, ছোট ভাই অনেক সময় দেয় এটাতে। আচ্ছা, তুমি কি বসো ওখানে তুমি? আমি বসি, কারণ আমার টমসম রিজের ওই ইয়াতে দেখতে হয় তো, কারণ ওইখানেও দোকান ছিল তো আমার। আমার নিজের একটা হোটেল ছিল, আহ, এরপর একটা শোরুম। তো ওগুলা যখন আমি দিয়ে দিলাম একটা কোম্পানিকে, তারপর থেকে ধরেন কিছুদিনের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করবে। তো নতুন ব্যবসা আবার ওপেনিং এর চিন্তায় আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার চেয়ে বেশি নিবু মনে হয় এটার সাথে বেশি জড়িত নাকি ফয়সাল? ফয়সাল, শুনতে পাচ্ছ? ফয়সাল, জি ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছি। জি জি, জি জি। তো তুমি তুমি ওই ওই তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন কাজ করো, কোনো মানে বিরক্তিকর কোনো কাস্টমার আসছে এরকম কোনো কিছু মনে পড়ে, বা এই ধরনের কোনো ফানি কোনো কিছু? তাই না? হ্যালো, সাকিব, সজীব এবং ইমদাদ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? জি জি ভাইয়া। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল ফয়সাল আমাকে কোনো কারণে শুনতে পাচ্ছে না। আচ্ছা, সাকিব, তুমি তো মনে জি হয় ভাইয়া। উদ্যোক্তা হওয়ার। সরি ভাইয়া। সাকিব, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, সো তুমি কি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছো, মানে ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছো? জি ভাইয়া, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা এরকম যে ছোটবেলা থেকে যখন ক্লাস 8-9-এ বুঝতে শিখছি তখন থেকে আম, মানে কেন যায় না, বাট ইচ্ছা যে নিজে বিজনেস করব। তো ওই চিন্তা ভাবনা আর নিজেকে একটা মানে কিছু করার চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়ালি যখন ইবনে তাইমিয়া থেকে এসএসসি পরীক্ষা দিয়ে কুমিল্লা গভর্নমেন্ট তুমি কোন কলেজে ব্যাচের বলো? আমি হচ্ছে 2016 এর ব্যাচ। ওকে, তো যখন
কুমিল্লা গভর্নমেন্ট কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ করি, সেকেন্ড ইয়ার 2017 অলমোস্ট। তো তখন অ্যাকচুয়ালি অনলাইনে একটা টি শার্টের মাধ্যমে একটা ডিজাইনের টি শার্ট আনছিলাম, ওইটা থেকে শুরু করেছি। দেন 2018-র 17 জুলাই কান্দিরপাড়ে একটা শোরুম দিয়েছিলাম। তো এইরকম এরপরে বিভিন্ন র্যাক ডে, কুমিল্লা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের টি শার্ট করছি, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের টি শার্ট করছি। বেসিক্যালি এরকম তুমি ডিজাইন করো? ডিজাইন অ্যাকচুয়ালি যে টি শার্ট গুলো মানে কাস্টমাইজ করতে হয়, যারা অর্ডার করে তাদের টি শার্ট গুলো তো অ্যাকচুয়ালি তারাই অর্ডার করে দেয়, জাস্ট আমরা টি শার্ট গুলো মেক করি এন্ড প্রিন্ট করি। আর আর আমাদের যা আমরা মানে নিজেরা যা যা সেল করি আমাদের পেজ থেকে থার্ড আই টি শার্টের, তো ওইটার ডিজাইন গুলো ম্যাক্সিমাম করা আর কি আমার। সো তুমি যখন সে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করবা, কি মনে করো কি কি চ্যালেঞ্জ তোমার সামনে আসতে পারে? অবশ্যই টাকা পয়সা লাগবে, এছাড়া আর কি চ্যালেঞ্জ? ফার্স্ট অফ অল উইদাউট ইনভেস্টমেন্ট তো কোনো প্রতিষ্ঠান চালু করা বা বিজনেস করা পসিবল না। তো আর অ্যাকচুয়ালি আমি এখনো যেটা করতেছি, আমার ফ্যামিলির কোনো প্রকার সাপোর্ট নাই, বা আব্বু এখনো ঠিকভাবে জানে না যে আমি এরকম কোনো কিছু করতেছি। টোটালি নিজের থেকেই করা। তো এখন এলএলবি করতেছি, গ্রাজুয়েশন কমপ্লিটের পর চিন্তা ভাবনা করবো আর কি। আচ্ছা, পৃথিবীর বড় বড় যারা ব্যবসায়ী তুমি প্রায় প্রত্যেকের জীবনী ধরে যদি দেখো, প্রায় সবাই না, ওরা কিন্তু আহামরি বড় কোনো ক্যাপিটাল নিয়ে ব্যবসায় নামে নেই। না, প্রত্যেকে আমিও ভাইয়া অ্যাকচুয়ালি মানে 810 টাকা নিয়ে মোটামুটি স্টার্টিংটা ছিল আমার। 810। তো ওকে, হ্যাঁ, 810 টাকা নিয়ে মোটামুটি স্টার্টিংটা ছিল। তো ওইখান থেকে আজ পর্যন্ত আর কি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। সো তুমি কি ক্যাপ বা অন্যান্য কিছু ডিজাইন করো? না, ডিজাইন মানে ক্যাপ এখনো করি নাই, বাট আমার চিন্তা ভাবনা আছে যে আমরা ক্যাপটাও মানে করব। এই তো এই শীতে কিছু হুডি, তারপরে এই হুডি গুলো শেষ করেই দেন মানে ক্যাপের কালেকশন নিয়ে আসার চিন্তা ভাবনা আছে আর কি। আসলে আমরা হচ্ছে যে একটু মানে ব্যান্ড মিউজিক কেন্দ্রিক, তো আমাদের হচ্ছে যে অফিসিয়াল মার্চেন্ডাইজ করে আমরা টি শার্ট করার চেষ্টা করি আর কি। বিভিন্ন ব্যান্ড যারা দেশের মেইন স্ট্রিম লেভেলে গান টান করতেছে, তো তাদের ব্যান্ডের লোগো, তাদের অফিসিয়ালি মানে পারমিশন নিয়ে অফিসিয়ালি মার্চেন্ডাইজ নিয়ে দেন আমরা করি। তো ওই রকম কুমিল্লা হিপ হপ ফুড একটা বেচ আছে কুমিল্লার, তাদের হিউজ ফ্যান, অনেক বড় ইভেন্ট কুমিল্লাতে অনেকগুলো ইভেন্ট তারা করছে, সাকসেস ছিল অনেক বড়। তো তাদের অ্যাকচুয়াল অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার হিসেবে আমরা দীর্ঘদিন কাজ করতেছি। তো ওই তাদেরই একটা ক্যাপ আমাদের করার কথা। তো অলমোস্ট এই হুডির মানে শীতটা শেষ হলে দেন হয়তো আমরা করবো। আচ্ছা, তোমার ভবিষ্যতের জন্য দোয়া রইলো, এবং যদি কোনো সাহায্য সহযোগিতা তোমার তাইমিয়াস ভাইদের কাছ থেকে প্রয়োজন মনে করো কখনো, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করো। যতটা অবশ্যই ভাই, সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই, থ্যাংক ইউ। অনেকদিন পর সুজনকে দেখতে পাচ্ছি। সুজন, কেমন আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তোমাকে তো খুব ফ্রেশ লাগতেছে, মোহাম্মদ আলীর মতো লাগতেছে আজকে। আপনার আপনার ছোট ভাই না, লাগবে তো। আলহামদুলিল্লাহ। না না না, তোমরা আমার চেয়ে অনেক কিউট। আরে ও, যাই হোক, ওই ওই তর্কে ওই গল্পে না যাই। না, তোমাদের সেটা দিকে তো অবস্থা সেটা অনেক মনে বড় আবার ইতিহাস। হুম জি তোমাদের ভাইয়া, দিকে তো অবস্থা মনে আবার খারাপ হচ্ছে নাকি? জি ভাইয়া, খুব খারাপ অবস্থা। রেগুলার মৃত্যুর হার, আক্রান্তের হার বাড়ছে। আরে, আমাদের কারফিউ চলছে অলরেডি, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত, যে টাইমে মানুষ ঘুমায় ওই টাইমে কারফিউ আর কি। কি না, করবে কারফিউ অর্থ। তো ওই সময়ই হয়। কারফিউ তো আসলে রাতেই হয়, দিনের বেলা তো কারফিউ হ্যাঁ না, মানে কারণ কারণ হচ্ছে ওই যে আপনার অর্থনীতির চাকা তো ভেঙে যাবে, তাই না? এক্স্যাক্টলি যার এক্স্যাক্টলি কারণে আমাদের এখানে যখন করার কারফিউ নেই। ছিল রাত 8টা থেকে ভোর 5টা ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কারফিউ তাই, ইট মেন্ট টু বি লাইক আপনাকে দিস। আপনাকে দেখছি না ভাইজান, আপনাকে দেখছি না। কি বলো? আমি জি তোমাকে জি, স্পটলাইট করছি, আমি উপরে চলে গেছি এই জন্য। না দেখা মানে যাচ্ছে না কিছু।
তুমি আমাকে হ্যাঁ দেখতে পাচ্ছ না? হ্যাঁ এখন ঠিক আছে। এটার কারণ হলো কি যে আমি চাই যে আমার চেহারা তো ওকে, আল্লাহর সাথে এটা নিয়ে আমার গল্প বা তর্ক বিতর্ক হবে কিয়ামতের দিনে, সেটা ডিফারেন্ট। তো আমি চাই যে স্ক্রিনে আমি মানে তোমাদেরকে বেশি দেখাইতে, আমাকে কম দেখানোর জন্য আর কি। না তো অবশ্যই আপনাকেও দেখতে আমরা চাই, তাই না? সমস্যা না নেই। না, শিওর শিওর, মাঝে মধ্যে দেখো টুক করে একটু চুপ করে চলে আসবে। সেটা 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 পার্সোনালি হবে, অসুবিধা নেই। ইনশাল্লাহ, সেই 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 ইনশাল্লাহ। তুমি তো ঐতিহ্যগতভাবে ব্যবসায়ী পরিবারের ছেলে। জি। সো আজকের এই অনুষ্ঠানে আমি হতাশাজনকভাবে আমি ব্যবসায়ীদেরকে দেখতে পাচ্ছি না। মানে ব্যবসায়ীদেরকে বলতে আমাদের মডারেটরের বাইরের এখন তো আমি চাকরিজীবী হয়ে গেছি ভাই, ইটালিতে এসে। এক্স্যাক্টলি, আমি সেটা জানি, কিন্তু ওই যে বললাম যে আমাদের অরিজিনাল বা বা মানে ঠিক প্রতিষ্ঠিত বলবো না, মানে হলো যে অ্যাকচুয়াল কিছু কিছু বাংলা শব্দ এখন বের করতে আমার খুব কষ্ট হয়। আমার আমার আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা না 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 না, করি। সমস্যা নেই, এরপরও আপনি যথেষ্ট চালিয়ে যাচ্ছেন। আমারও অনেক সময় অনেক আলহামদুলিল্লাহ। ইংলিশ কিংবা বাংলা আটকে যায়। বাংলা চর্চাটা আছে মোটামুটি এখন আল্লাহর রহমতে। সেই সেই লেখালেখির অভ্যাস তো ছিল আগেও, এখনো আছে টুকটাক, সময়ের কারণে হয় না রিয়েলি আর কি। ভেরি গুড। কতদিন আগে আমার ইংলিশের প্রতি ভাগ্নি তো আমাকে বললো, দুর্বলতা চলে আসছে আবার। ইটালিয়ান হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, ইটালিতে তো ইংলিশ চলে না, ইটালিয়ান আহারে, ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হয় আর কি। মুশকিল। কতদিন আগে জি। আমার ভাগ্নি আমাকে বলল যে আহ, ওই ভাগ্নির ছেলেকে সে বলছে যে আমার হাতের লেখা সুন্দর। তো আমার ভাগ্নির ছেলে সেটা বিশ্বাসই করতে পারে না যে আমি বাংলায় লিখতে পারি, সুন্দর তো দূরে থাক, আমি যে লিখতে পারি। তো ওর মাকে অবিশ্বাস করা শুরু করলো যে না মা এখানে জাস্ট চাপাবাজি করতেছে। তো আমার ভাগ্নি বললো যে মামা আপনি একটা কিছু লিখে ওকে দেন, নাহলে তো আমার ইজ্জত টিজ্জত চলে যাচ্ছে। তো বহু দিন পর আমি বাংলা লিখতে বসলাম, এবং তুমি জানোই যে আমাদের বাংলা লেখার যে প্র্যাকটিসটুকু, সেটা তো একটা আলাদা স্টাইল আছে না? অবশ্যই আহ অবশ্যই, এটা একটা সেই হ্যাঁ, ঐতিহ্য আছে। ঐতিহ্য আছে, এটার মধ্যে একটা আলাদা একটা বিষয় আছে। তো যাই হোক, অবশ্যই। তো হুম। সেই হাতের লেখা দিলাম। তো ওর ছেলে দেখে অবাক যে মানে মানে আমি লিখতে পারি, তার চেয়ে সুন্দর লিখতে পারি। আলহামদুলিল্লাহ, হুম। এখনো চলে কিছুটা আর কি। আমি আমি আমার যেটা বলছিলাম যে অ্যাকচুয়াল যারা বিজনেসম্যান আমাদের তাইমিয়ান্স, তার জি মধ্যে খুব একটা বেশি কাউকে পাইনি। এখন জি। পাচ্ছি। আমাদের খুব প্রসিদ্ধ একটা তাইমিয়ান্স জয়েন করতে যাচ্ছে হোপফুলি, হুম। বাকি। আব্দুল হাল আহ, বাকি, তো ভালো জি, ব্যবসায়ী, খ্রিস্টান ভালো লজার। ব্যবসায়ী বাকি। আমার মা আমার তুমি পৃথিবী। জি জি, আমার মা আমার পৃথিবী, তোমার মা তোমার পৃথিবী, আমার মা আমার পৃথিবী, ঠিক হুম আছে। হুম। হ্যাঁ জি জি। সেই। তো বাকির কাছে যাব এক্ষুনি। তো এর আগে যদি সুজন তোমার পরিবারের আহ, এই যে ব্যবসায়ী পরিবার থেকে জন্ম হওয়া একজন ছেলে, কিভাবে তুমি চাকরিজীবী হয়ে গেলা, আহ তুমি কখনো তোমার সেই চেম্বারে বসছিলে, সরি তোমাদের ফার্মেসিতে বসছিলে কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেছি, অনেক সময় বসেছি। সো হোয়াট ডিড সে ইউ এক্সপিরিয়েন্স? জি। আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মশিউর রহমান সুজন, ইবনে স্কুল 1993 ব্যাচের একজন ছাত্র ছিলাম। এখন ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছি। এখানে ওই আলমগীর ভাই যেটা বললেন, ব্যবসায়ী থেকে চাকরিজীবী হয়ে যাওয়ার সেই ধারাবাহিকতা, আসলে আমার সময় একেবারে কম। আলমগীর ভাই সহ অনেকেই জানেন, মডারেটররা, যে আমি এই সময় আমার জব টাইম থাকে, কিছু করে রেস্ট ছিল, আর হয়তো 15-20 মিনিট সর্বোচ্চ আমি থাকতে পারবো, এরপরে আমাকে যেতে হবে আবার। যাই হোক, খুব অল্প সময়ে ইয়াতে ঢুকে আপনাদেরকে পেয়ে গেছি। আসলে ব্যাপার হচ্ছে, আমার মনে পড়ে সেই শৈশবকাল থেকে আমার আব্বা ডাক্তার ছিলেন, প্লাস আমাদের কান্দিরপার নঈম ব্রাদার্স কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী একটা ফার্মেসির নাম, মসজিদের পাশে ছিল যেটা। আমার আব্বা ডাক্তারিও করতেন, প্লাস ফার্মেসিটাও চালাতেন আর কি। মাঝে মাঝে ভাইয়ারা হেল্প করতেন, মেজারও ছিল। তো ছোটবেলা থেকেই আমার দোকানে আসা যাওয়া, এই সকালবেলা ঘুমে থেকে উঠেই আব্বার সাথে যাওয়ার জন্য একটা তৎপরতা থাকতো আর কি, যে আব্বা কখন বেরিয়ে যায়। কারণ
আব্বার সাথে কান্দিপাড় গেলে জলযোগ থেকে রসগোল্লা খাওয়া যাবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ইনসেন্টিভ। এরপরে হ্যাঁ, এরপরে আম্মানিয়ার লুচি খাওয়া যাবে, হ্যাঁ, সিঙ্গারা খাওয়া যাবে, এই জন্য আব্বার হাতে ধরে চলে যাওয়া আর কি সকালবেলা। তো শৈশব থেকেই আসলে মানে পড়াশোনার যে ধারাবাহিকতাটা ছিল ওটা বই থেকে যতটুকু আমি শিখেছি, পাশাপাশি আব্বা যথেষ্ট হেল্প করতেন। রিক্সায় আমাকে কোলে বসিয়ে এই সাইনবোর্ড গুলো পড়াতেন আর কি সকালবেলা। সকালবেলা সব দোকানপাট তো বন্ধ থাকতো, বেশিরভাগ দোকান। সাইনবোর্ড গুলো পড়াতেন, সাইনবোর্ডের বানান গুলা, তারপরে ইংরেজি বানান গুলা শিখে শিখে পড়তে পড়তে যাওয়া কান্দিপাড় পর্যন্ত। আমাদের বাড়িতে সংগ্রেস ছিল, এখন যদিও আমরা মুকুলটুলিতে থাকি। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে কান্দিপাড় গেলে মনে করেন ব্যবসা প্রতিষ্ঠানে তো স্বাভাবিক কারণে আব্বা ব্যস্ত থাকতেন, ভাইয়ারাও মাঝে মাঝে বসতেন। তো আমার ঘুমে ধরে যেত, কারণ সকাল ভোরে উঠে তো আব্বার সাথে যাওয়া, ঘুমে ধরে যেত। তো আমাদের দোকানে একটা লম্বা একটা প্রশস্ত একটা চেয়ার ছিল। চেয়ার বলতে কি মানে দুইজন বসা যেত আর কি, এরকম। তা ছোট ছিলাম তো আমি ওই ইয়াতে টুলে ঘুমাই যেতাম আর কি। ওই ঘুমাই যেতাম। আব্বা করতো কি, স্যালাইনের ব্যাগ, একটা নরম ধরনের একটা স্যালাইন আছে ওটা মাথার নিচে দিত, তাহলে মানে বালিশের মতো ইউজ করে ঘুমিয়ে যেতাম আর কি। এরপরে উঠে মনে করেন যথারীতি জলযোগের রসগোল্লা খাওয়া, আম্মানিয়ার লুচি খাওয়া, ওগুলো চলতো। এরপর দুপুরে আবার আব্বার সাথে চলে যেতাম। তো এইভাবেই আসলে আসা যাওয়া শুরু হয়। আবার আব্বা মাঝে মাঝে হোলসেল মার্কেট শাসনকাছা বাদশা মিয়া বাজারে যেতেন, ওখানে আব্বা আমাকে নিয়ে যেতেন। তো সাথে আব্বা অনেক আমরা কেউই আব্বা সাইজ পাইনি, আমরা ভাইরা। আব্বা অনেক হাইট ভালো ছিল, 6 ফিট প্লাস ছিলেন। তো আব্বার সাথে যখন হাঁটতাম, ওনার বুড়ো এই আঙ্গুলটাতে ধরতাম আর কি, এটাতে মুট করে ধরতে পারতাম আমি। তো হোলসেল মার্কেটে গেলে আবার উনি আমাকে এক জায়গায়, হোলসেল মার্কেটে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে মাল কিনতে হয়, তো এক দোকানে বসে গেলে এবার আমি কান্না শুরু করতাম। তো এইভাবেই আসলে ব্যবসার প্রতি একটা কেমন জানে আগ্রহ শুরু হয়। তো ফাইনালি এসএসসি পরীক্ষার পরে 93-তে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে মোটামুটি রেগুলারলি দোকানে বসা শুরু হয় আমাদের ফার্মেসিতে। তো তখন থেকেই ব্যবসার প্রতি একটা আগ্রহ শুরু হয়। পাশাপাশি কিছু সম্মিলিত ব্যবসার সাথে আমি জড়িত হয়ে যাই। তখন থেকে ভালো করে জানেন ফুলকুরির সাথে একটা হৃদ্যতা ছিল। তো এমনিতেই অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে যাওয়া। সময়ের ক্ষেপণে এসএসসি পরে আব্বা এবং ফ্যামিলি মেম্বাররা বুঝতে পেরেছিল যে ছোটবেলা থেকে রাজনীতির প্রতি একটা ঝোঁক ছিল। তো আমাকে একটু বের করে দেওয়ার জন্য, শহর থেকে বের করে দেওয়ার জন্য, পলিটিক্যালি একটু দূরে থাকার জন্য টেকনিক্যালি আমাকে ইসমাইলি কলেজে ভর্তি করে দেওয়া হয়। ইসমাইলি কলেজে পলিটিক্স নাই, আপনারা ভালো করে জানেন। তো ইসমাইলি কলেজে আমি হোস্টেলে থাকা শুরু করি, ইন্টার লাইফটা ওখানে শেষ। এরপরে আবার অনার্সে ভিক্টোরিয়া কলেজে, অনার্স মাস্টার্স এর পরে আবার দোকানে মাঝে মাঝে সময় দেওয়া। তারপরে একটা প্রফেশনে যুক্ত হয়ে যাই, একটা স্কুল এন্ড কলেজ করি, ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজ নামে। ওখান থেকে থাকা অবস্থায় ওই যে ভাইয়ারা ইটালিতে আছে, আমার একটা আগ্রহ যে ইউরোপে চলে আসার। তো তখন ওই জবটা ছেড়ে সময়ের ক্ষেপণে 98 এর শেষের দিকে ইটালিতে চলে আসি। আচ্ছা সুজন, সুজন শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনছি। তুমি দোকানের ক্যাশ থেকে কখনো টাকা চুরি করছো, টাকা সরাইছো? সেটা তো না না, তুমি আজকে দর্পণ ভাইদেরকে আমরা বলবো না, তুমি জাস্ট কনফেস করো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো করেছি, ওই সময় তো একটা ইয়া থাকে। আর এমনিতে আমার একটা পকেট মানি দেওয়া হতো দোকান থেকে রেগুলার প্রতিদিন, ওইটাও নেওয়া হতো। প্লাস মনে করেন যখন যেদিন সময় একটু বেশি দেওয়া হতো, ওটা আবার ম্যানেজার জানতো, ম্যানেজারকে জানাই এটা আমার নেওয়া হতো, ওটা একটা হিসাব থাকতো আলাদা। আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে বন্ধুদেরকে কখনো চুরি করে সিবিট টিবিট দিছো, বন্ধু বা বান্ধবী যেটাই হোক? বন্ধুদেরকে তো সিবিট, এটা তো বলতে হয় না, সিবিট দিয়েছে। তারপরে আবার শুধু সিবিট না, সিবিট জাতীয় অনেক কিছু পাওয়া যেত। আবার অনেক রিলেটিভরা আসলে অনেক সময় খুব একটা আমরা ইয়েও নিতাম না, টাকাও নিতাম না, মেডিসিন দিতাম, একটা ইয়ে ছিল আর কি। আর সবসময় পকেটে সিবিট থাকতো, এটা ঠিক।
ফুলকুড়িতে গেলে বন্ধুদেরকে দিতাম। তারপরে এই এমনি তো বেশিরভাগ সময় সিভিট থাকতো পকেটে, আবার অনেককে গিফট হিসেবেও পাঠানো হতো। মনে করেন এই ঈদের ঈদের গিফট কিংবা কোনো অকেশনের গিফটের সময় সিভিট থাকতো। ভালো কথা মনে করেছেন, আপনার এত কথা মনে থাকে, অবাক করার আচ্ছা বিষয়। আচ্ছা আচ্ছা, আর একটু গোপন কথা, যে কোনো বান্ধবী টান্ধবী ছিল তো এখন? হ্যাঁ, সেটা তো থাকতেই পারে, এটা আর থাকতেই পারে, না 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 থাকতেই পারে, আমি তো অস্বাভাবিক বলি কিছু নাই। না। আচ্ছা ঠিক আছে, এখনো থ্যাংক ইউ এখনো সো মাচ। আছে, এখনো এখনো আমাদের আছে। যেরকম টাইমিয়ান্স গ্রুপ, এরকম আমার একটা গ্রুপ আছে। আমি যেহেতু মডার্ন স্কুলে পড়তাম, হুম মডার্ন, তারপরে ছোটবেলায় অলরেডি তো পড়তাম, ওই হুম ওই হুম। সময়ের আমাদের একটা 87, আমরা যারা 5 পাস করেছিলাম মডার্ন স্কুল থেকে, ওদের একটা গ্রুপ আছে। ওখানে তো ফ্রেন্ডরা, ছোটবেলার ফ্রেন্ডরা 33 বছর পরে ওদের সাথে আবার যোগাযোগ হচ্ছে মোটামুটি। ওকে, অনেকের সাথে ভেরি গুড। যোগাযোগ আছে তুমি এখনো। আওয়ার লেডিতে পড়তে? বাহ। হ্যাঁ, আমাদের সবার ফাউন্ডেশন আউটলেটিতে পড়াশোনা শুরু হয়েছে, আচ্ছা, আউটলেটিতে, ভাই বোন ভেরি সবার। গুড, ভেরি গুড, আমার বাসার কাছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস অলরেডি তো 4 পর্যন্ত, আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম আর কি। এরপর ইবনে তাইমিয়া যখন শুরু হলো, চলে আসছি 83 তে। ইবনে তাইমিয়া 2 বছর পরে আবার চলে যাই মডার্নে। মডার্ন থেকে আবার 6 থেকে 5 পাস করার পরে 88 এ আবার ইবনে তাইমিয়া ভর্তি হওয়া আর কি, ক্লাস 6 থেকে। থ্যাংক ইউ সো মাচ সুজন, তোমার সাথে গল্প সবসময় আমার মজা লাগে, সবসময় ভালো লাগে। তোমার তোমার জন্য দোয়া রইলো, তুমি কাজে যেও, সাবধানে যেও, ভালো থেকো। অনেক হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক দোয়া, আর আমার জন্য দোয়া চাওয়া। এমনিতে আমি যেটা একটু শেয়ার করি, আসলে তাইমিয়ান্স ওইদিন কেউ একজন লিখেছিলেন, আপনিও লিখেছিলেন যে আমরা একটা তাইমিয়ান্স ব্র্যান্ড করব। আসলে ওটা নিয়ে আমাদের আগাতে হবে। আর এটা স্বপ্নটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম বেশ আগে, যে আমরা কিছু করতে চাই যেটা হবে মনে করেন যেন আমাদের বন্ধনটা আরো সুদৃঢ় থাকে। আমরা তো একটা সময়, আমাদের তো মোটামুটি মাঝ বয়স চলে আসছে, বা আমার হয়তো আমার প্রায় 42 প্লাস এজ, আপনার 45 থাক, প্লাস এগুলো বা বলতে হবে না, আরো বয়স বেশি বলতে হতে হবে পারে। না। তো আসলে আমাদের পরবর্তী জেনারেশনটা যেন আমাদের এই ইয়াটাকে আহ ধরে রাখতে পারে আর কি, যে হ্যাঁ আমরা কিছু করেছিলাম, আমরা ভাই ভাইয়েরা বন্ধুরা আমরা যে স্কুল থেকে পাশ করেছি ওই স্কুলের ঐতিহ্য ধরে রেখেছি, যেটা আমাদের আইডিওলজি কিংবা আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ, যেটাই বলি আমরা। ও, আমরা চাচ্ছি আর কি। আমি ব্যক্তিগতভাবেও আপনার সাথে কথা বলেছি, আমাদের সিনিয়র ভাই আর আমার 92 মাঝার ভাইয়ের সাথে কয়েকদিন আগে কথা হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা কিছু করব। আর আজকে জানি না কি কারণে ব্যবসায়ীরা উপস্থিত কম। ব্যবসায়ীরা সাধারণত ব্যস্তই থাকে, আজকে হয়তো বেশি ব্যস্ত। সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আবারও যোগাযোগ হবে সবার সাথে। হবে, হবে আর ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে সবসময় আছি ইনশাল্লাহ, যে কোনো ব্যাপারে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমার সাথে অনেকেরই অ্যাড আছে, আর নাম্বারও তো আমার অনেকেই জানেন। তো ইনশাল্লাহ যদি ব্যবসায়িক যে কোনো ফ্যাসিলিটি, যে কোনো সুযোগ সুবিধা, ইটালি থেকে হোক বা ইউরোপের যে কোনো জায়গা থেকে হোক, যে কোনো সেক্টরে হোক, ওটার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার এই অল্প কথা স্বল্প পরিসরে শেষ করছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া। অনেক তো ধন্যবাদ ভাইয়া। সুজনকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে একজন খাঁটি ব্যবসায়ী এসে হাজির। আমি ব্যক্তিগতভাবে ওর খুব ফ্যান। ওর ভিডিওগুলো আমি দেখি প্রায়। আমার মা আমার পৃথিবীর যে উদ্যোক্তা, স্বর্ণধার। স্বত্বাধিকারী, এবং ওকে এখানে পেয়ে আমি রিয়েলি খুব ভালো লাগছে। এই পর্যায়ে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদের সাথে। দেয়ার ইউ গো, আমাদের হিরো বাকি। কেমন আছো বাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি সহ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি জানি তুমি আজকে সারাদিন ব্যস্ত ছিলে এবং আছো। তোমার প্রোগ্রামটুকু আমি টুক করে দেখলাম। তো কেমন হলো ওই প্রোগ্রামটুকু? শুকর আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম এখনো চলছে। আমি সরি ফর লেট, আমার 15 মিনিট লেট হয়েছে। আমি কমিটমেন্ট করেছিলাম 9টায় থাকবো। আমার চিটাগাংয়ে খুব বড় একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম এখনো চলছে। আমি স্টেজ থেকে নেমে একটা গ্যারেজে বসে আমি জাস্ট প্রোগ্রামটা করছি। So kind of you, so kind of you. Thank you, Baki. থ্যাংক ইউ সো মাচ বাকি।
বাকি তোমাকে সুজন থ্যাঙ্কস বলেছে। শুক্রিয়া শুক্রিয়া, ওয়েলকাম সুজন ভাই। তুমি কি আগে আমাদের গান শোনাবা নাকি আগে কিছুক্ষণ তোমার গল্প বলবা? ছোট করে 4 লাইন শোনাই, আমি একটু রিফ্রেশমেন্ট নিজেও যাই, দেন একটু কথা বলি। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি আমি প্লিজ ফিল ফ্রি। আমি জাস্ট একটা দেশের গান দিয়ে একটু স্টার্ট করি, 4 লাইন শোনাই, আমি কথাতে যাবো ইনশাল্লাহ। তুমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা 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 আহা। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, দৃপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা আহা আহা। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী, সাথে সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা 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 লা 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 লা। থ্যাংক ইউ। আমি মুগ্ধ এবং আমি শিওর যারা শুনেছে তোমার গান তারা সবাই মুগ্ধ। এবং আমি যদি বিচারপতি থাকতাম তোমাকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আমি 3টে দিয়ে দিতাম। আমার গিফট জমা থাকুক, আমি 3টা পুরস্কার একসাথে আমি নিয়ে সেটাই নিব। বলছি, বাকি আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে নেক্সট টাইম আমি যখন দেশে যাব আমার লাগে যে তোমার জন্য একটা ছোট্ট উপহার থাকবেই। ঠিক আছে, অনেক সুন্দর লাগলো। তুমি কি আবার আসবে নাকি এখনই আমরা তোমার একটু কথা শুনবো? আমি এক্সট্রিমলি সরি, আমি যদি একটু বলি রিপন ভাই, আমি সরি, আমাকে একটু ছেড়লে আমার ওয়েট করছে, আমি প্রোগ্রামের মাঝখানে দিয়ে এসেছি। আমি এখন যদি একটু বলি আমার জন্য একটু ভালো হয়, আমাকে একটু ছাড়লে আমি কৃতজ্ঞ থাকবো। আমি নেক্সট টাইম ফুল টাইম সময় দেবো ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে বলো কিছুক্ষণ, যতক্ষণ তোমাকে পারমিট করবে প্লিজ। আমি ইন্টারফেয়ার করছি না, প্লিজ। জি প্লিজ। আমি প্রথমে কৃতজ্ঞ আপনার কাছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিয়েছেন। আমি মাঝার ভাই সহ সুজন ভাই সেই ছোটকাল থেকে 25-30 বছর ওনাদের সাথে রিলেশন, রাসেল আছেন, ফয়সাল ভাই আছেন, সবার প্রতি কৃতজ্ঞ। একটা চমৎকার একটা প্ল্যাটফর্মে আমরা এসছি, মাত্র শুরু, অনেক পথ দূর যাওয়ার বাকি আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় আমরা যাব, কারণ আমাদের বেসিকটা খুব স্ট্রং। আমি বিলিভ করি ইবনে তাইমিয়াতে যারা পড়াশোনা করেছে
হোস্টেলে যারা থেকেছে, টিচারদের সান্নিধ্যে যারা ছিল, মুসলিউদ্দিন স্যারের প্রতি কৃতজ্ঞ আমি স্কলারশিপে ছিলাম প্রত্যেকের। আমি শুরুতে আমার ভাইয়ের জন্য একটু দোয়া চেয়ে নেই। আমার বড় ভাই ইবনে তাইমিয়া কলেজের বাংলার লেকচারার, উনি গত কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করেছেন, 3টা ব্লক ধরা পড়েছে, 2টো রিং বসিয়েছে। আমি এটা নিয়ে খুব দৌড়াদৌড়িতে ছিলাম, এখনো আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সবার প্রতি কৃতজ্ঞ যে আজকেও এত সুন্দর একটা আয়োজন, স্পেশালি আপনার প্রতি সেলিউট। এটা যদি কন্টিনিউ থাকে, আমি আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। যদি আপনি অ্যাডভাইস করেন, ওভাবে ধরে রাখেন, আমাদেরকে লিড দেন। মাঝার ভাই অনেক চেষ্টা করছেন, আমি কৃতজ্ঞ। গতকালকে আমি রাসেল আড্ডা দিয়েছি মাঝার ভাই আমার শপে, রাসেলের শপে। আমরা এভাবে ইউনিটিটা থাকলে আমরা অনেক দূর যেতে পারবো। কুমিল্লা সহ দেশ বিদেশে আমরা দেখাতে চাই আমরা ইবনে তাইমিয়া অনেক কিছু পারি। আপনার প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকে আমি ওভার দ্য ফোনেও বলেছি যে তোমরাই আমার শক্তি এবং আমি তোমাদের একজন কর্মী মাত্র। এবং আমাদের উদ্দেশ্য যেহেতু ভালো এবং এখানে যেহেতু আমাদের কোনো স্বার্থ জড়িত নাই, ইনশাআল্লাহ আল্লাহ এটা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমি যদি 2টা মিনিট সময় নিই তোমার কাছ থেকে, তুমি কেন ব্যবসায় আসলে? তুমি তো খুব ভালো ছাত্র আমি জানি, তুমি যে কোনো ভাবেই একটা চাকরি, অবশ্যই ভালো চাকরি করতে, তুমি কিভাবে এই আমার মা আমার পৃথিবীতে এসছো? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। এটা আমার মনের প্রশ্ন, আমার খোরাকের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। এটাকে আমি খুব রেসপেক্ট করি এই প্রশ্নটাকে। কিভাবে এসছে আমাকে অনেকে স্যালিউট, মানে অনেকেই বললে আমি ওটাতে খুব আনন্দ পাই। আমি ভালো ছাত্র আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ মেধা দিয়েছে। আপনার প্রতি কৃতজ্ঞতা আমাকে বলবার জন্য। বাট আমি স্কুলে থাকতে খুব দুষ্টামি করতাম। আমি দারোয়ানকে বাটার বন খাইয়ে আমি ওয়ার্ল্ড টপ কি বের হয়ে যেতাম, ফাঁকিবাজি করতাম। এবং বাটার বন নিয়ে গনি ভাইয়ের দোকানে লাইনে দাঁড়িয়ে আমরা চরথার ছেলেদের সাথে গন্ডগোল করেছি। আমি হোস্টেল থেকে রেগুলার কেঁদে কেঁদে বের হয়ে যেতাম। আমার শহরে বাসা ছিল ঠাকুরপাড়ায়। আমি ভাইয়াকে চিঠি লিখতাম, আমার হোস্টেলে ভাল লাগে না, আমাকে হুন্ডা যে জায়গায় রাখে আমাকে ওই জায়গায় থাকতে দেন, আমি দাঁড়িয়ে বসে ঘুমিয়ে যাব। আমাকে মুসলিউদ্দিন স্যার এভাবে বের হয়ে যেতাম। রাসেলের হরলিক্স চুরি করে খেয়ে ফেলতাম। এরকম আরো হাজারো ঘটনা। বাট মুসলিউদ্দিন স্যার লাস্টলি, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ যে স্যার একদিন আমি নিচে নামিয়ে 1.5-2 বছর পরে দেখি যে আমার বেড উপর থেকে নামিয়ে দিয়েছে, মানে আমাকে হোস্টেল থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই ছেলেকে আমরা আর হোস্টেলে রাখবো না। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে সেই সময় বের করে দেওয়ার জন্য। তা না হলে আমার মৃত্যু হোস্টেলেই হতো। কাঁদতে কাঁদতে আমি রেগুলার বালিশ ভিজাতাম, রোদ্রে শুকাতাম। মুসলিউদ্দিন স্যার আমাকে বাঁচিয়েছেন যে আমাকে হোস্টেল থেকে নাম কেটে বের করে দিয়েছেন। আমি হোস্টেলে থাকতে পারি নাই। আমি দারোয়ানকে ঘুমের ওষুধ খাইয়ে আমি হোস্টেলের চাবি চুরি করে বের হয়ে গিয়েছিলাম। মুসলিউদ্দিন স্যার একটা হুন্ডা ছিল, হাড্ডি দিয়ে সেই হুন্ডা স্টার্ট করতাম, স্যার আমাকে মারতো। সবকিছু মিলিয়ে অনেক অনেক দুষ্ট ছিলাম, খারাপ ছাত্র ছিলাম, দুষ্ট ছিলাম। সেই জায়গাটার কথা বললাম। আর ব্যবসাতে কেন আসছি, আলহামদুলিল্লাহ আমার জব আসছে, আমি কৃতজ্ঞ। আমি অনেকগুলো সংগঠনে কাজ করছি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রোটারি, অ্যাপেক্সে আছি, ভালো ভালো জায়গাগুলো হোল্ড করে এসেছি। প্রায় ফুলকুড়ি দিয়ে যাত্রা শুরু আমার সংগঠন, স্কুলে যখন পড়ি সেই থেকে আমার সংগঠন শুরু, আদৌ পর্যন্ত আছে। আজকে রোটারির প্রোগ্রামে চিটাগং এসেছি, কাল ভোরে রাতে যেতে পারিনি, আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমি ভোরে রাঙামাটি যাব, ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করে আমার বিজনেস কাজ করে কুমিল্লায় যাব। তো আমি জব এসছে আমার, আলহামদুলিল্লাহ একটু উপর লেভেলের লোকজনের সাথে আমার পরিচিতি আছে। আমি জব করেছিলাম, একটা স্কুলের টিচার হিসেবে ঢুকেছিলাম। কষ্টের জায়গাটা একটু স্বল্প সময় শেয়ার করি। রিপন ভাই, আমার সময় কতটুকু? তোমার সময় অফুরন্ত। শুক্রিয়া, আমি শেষ করবো শর্টলি, আরেকদিন সুযোগ করে বলবো। জাস্ট শর্টলি বলি যে আমি 24 জন টিচার ছিল আমার কলিগ। আমি বিএনসিসি করতাম, আমি এয়ারফোর্স উইং এ ছিলাম 7 বছর, আমি ক্যাডেট সার্জেন্ট ছিলাম। আর ফুলপুরিতে লাস্ট সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বিদায় নেই। আর সাইদের মাহফিল থেকে শুরু করে সবগুলো প্রোগ্রামে গান করতাম, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি গান করতাম এবং টুকিটাকি অভিনয় করতাম। লাস্টলি আমি গানের টিচার হিসেবে বিদায় নেই ফুলপুরি থেকে। আমার কৃতজ্ঞ আল্লাহর কাছে যে ওই ফুলপুরি ইবনে তাইমিয়া স্কলাস্টিক, মুসলিউদ্দিন স্যার, আপনারা সবার মিলেই আজকের আমার এই জায়গা। আমার ধীরে ধীরে বেড়ে ওঠা ইবনে তাইমিয়ার মঞ্চ, গানের মঞ্চ, সাইদি সাহেবের মাহফিলের মঞ্চ, সবকিছু মিলে আজকে ওঠা। তো আমি 24 জন টিচারের সাথে আমার এমনিতে তো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমার লাইফের শুরুটা একটু বলি। আমি সিঙ্গারা দিয়ে টিউশনি করতাম, তার মানে আমি ধরতে পারি আমার লাইফের শুরুটা 2 টাকা দিয়ে। কোথাও আমি টিউশনি করতাম, ওখানে আমাকে সিঙ্গারা দিত, গান শিখাতাম, সিঙ্গারা দিত, লুচি দিত, তার মানে আমি ধরতে পারি আমার লাইফটা 2 টাকা দিয়ে শুরু। ওই সময়ের 2 টাকা, টমসন ব্রিজ থেকে শেয়ারে আসতাম। ওখানে শুরু করতে 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 আমি যখন ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটও আমার ইয়েতে, আমি 98 ব্যাচের,
2000 সালে আমি কলেজ শেষ করি, করে আমি ভিক্টোরিয়াতে সারা বাংলাদেশে আমি পরীক্ষা দিচ্ছিলাম ইউনিভার্সিটিগুলোতে, আমি কোথাও টিকিনি, ফাঁকে এসে ভিক্টোরিয়াতে আমি 23তম হয়েছিলাম, এসে দেখি আমার ভর্তি শেষ। ধরে কান্নাকাটি করে 6 মাস পরে একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছে, ওই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আমাকে ঢুকিয়েছে, নাহলে আমার ইয়ার লস ছিল, আমার জীবনে কোনো জায়গায় ইয়ার লস ছিল না, ওটাই একটা লস থাকতে পারতো। শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি কন্টিনিউ করেছি অনার্স মাস্টার্স আমার ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যানেজমেন্টের স্টুডেন্ট যেহেতু আমি, আমার ব্যবসার প্রতি একটা ইচ্ছে ছিল, ফ্রিডম লাইফ দরকার ছিল, ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, আমার ম্যানেজমেন্টের ভাষায় এক লাইনের একটা শব্দ। আমি সেই জায়গা থেকে আমি 24 জন টিচারের সাথে আমি একটা স্কুলে জব করতাম। ওই স্কুলে আমি চ্যালেঞ্জ ধরে, যেহেতু আমি বিএনসিসি করতাম, আমাকে অ্যাসেম্বলির দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার হাতের লেখা সুন্দর ছিল, আমি দেয়ালিকা লিখতাম। সুজন ভাই হাতের লেখা শিখিয়েছে, সেলিউট সুজন ভাই আপনাকে। মাহমুদ ভাই গান শিখিয়েছে, সেলিউট মাহমুদ ভাইয়ের কাছে। তো আমি ওই নোটিশ বোর্ড লিখতাম, হাতের লেখা শিখাতাম, আমি টুকিটাকি কম্পিউটার ওই সময় জানতাম, আমি কম্পিউটারের ক্লাস করাতাম, আমি বাংলা ক্লাস দিতাম, আমি গানের ক্লাস দিতাম, আমি আরবিকের টুকিটাকি ক্লাস দিতাম। এরকম করে না আমি চ্যালেঞ্জ ধরে ধরে 24 জন টিচারের সাথে আমি বলেছিলাম যে হ্যাঁ, ওনারাও স্বীকার করেছে বাকি 23 জন মিলে বাকির মতো কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, অহংকার কোনো কথাই যেন আমার অহংকার না আসে, আল্লাহ আমাকে মাফ করুন, আমার কাজ আমাকে এই জায়গায় এনেছে। তো যেটি বলছিলাম যে লাস্ট একটা পর্যায়ে আমার একটা জায়গায় অনেক কষ্ট লেগেছে, আমি শ্রম দিচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিনি, আমি বিএনসিসি করতাম, আমি রেপ্রেজেন্ট করতাম, ডেপুটি চিফ ছিলাম, আমি ফুলকুড়ি করতাম, আমি টিআইবির সাথে ছিলাম। এগুলো জানার কারণে না আমি কাজ দেখাতাম, শুধু আমি এটা করে দিব, স্কুলের দেয়ালিকা করব, রং করব, স্কুলের টেবিল বেঞ্চ বানাবো, ড্রেস আপ বানাবো, ড্রেস কিনতে ঢাকা চলে যেতাম, স্কুলের ব্যাচ তৈরি করতে ঢাকা চলে যেতাম। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আমার, আপনারা জানেন কুমিল্লার প্রথম ইভেন্ট ম্যানেজমেন্ট রসমালাই, আমরা 9 জন বন্ধু মিলে স্টার্ট করি, যদিও এখন ব্যস্ততার জন্য আমি এটা পারি না, কন্টিনিউ করতে পারি না, বাট আমি ইন্টেরিয়রের কাজ ধরি, আমার মা আমার পৃথিবী থেকে। তারপরে বড় বড় ফ্ল্যাটের কাজগুলো করি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো যেটা বলছিলাম, আমি তারাও আমাকে স্বীকার করেছে যে বাকি 24 জনের মধ্যে 23 জনের কাজটা একা বাকি করতে 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 এই কাজগুলো জানার কারণে আমি স্কুলের টপ টু বটম ভর্তির কালেকশন, আমি একটু কথা বলতে পারতাম, অ্যাসেম্বলি করাতে পারতাম, শপথ পড়াতাম, আমি গার্ডিয়ানদের সাথে কথা বলতাম, স্টুডেন্ট কালেক্ট করতাম, আমাকে তারা খুব 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 ইউজ করতো, মানে ইউজ না ঠিক মাফ করুক, আমি ওখানেও তো আমার শেখা আছে অনেক কিছু। আমার ব্যক্তিগত একটা ইগোয়েস্টিক বলবো না, শেখার জায়গা যে কাজ করছি তো করছি, আমি কোনোদিন স্যালারির জন্য কিছু বলিনি, আমাকে বাড়াতে হবে, দিতে হবে, নির্দিষ্ট টাইমে দিতে হবে, পাগলাটে ছিলাম, যা দিত তাই নিতাম। কিন্তু একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার লাইফটা আরেকটু ছড়ানো ছিটানো দরকার, একটা গণ্ডিতে একটা দেয়ালের ভিতরে কাজ করছি, সামান্য কিছু ছেলে মেয়ে নিয়ে, মনে হয় আমার ব্যক্তিটা একটু বাড়ানো উচিত। তখন দেখতাম যে ওই বেতন দিত, বেতনটা দেওয়ার সময়ে বা ওরকম ভাবে যে আমি কাজ করছি তো কাজের বিনিময়ে কাবিখা, মানে কাজের বিনিময়ে খাদ্য। তো ওটা যখন হলো, আমি তখন এত পরিশ্রম করছি, অন্যদের সাথে আমাকে কম্পেয়ার করা হচ্ছে, সকাল ভোরবেলা আফটার ফজর আফটার এশা, মানে এভাবে কাজ করতাম, অন্যদেরকে ডাকে না আমাকে ডাকে, এটা শুধু বাকি করবে, এটা বাকি করবে, ওইটা বাকি করবে, দারোয়ানদের সাথে কথা বলবে, 100%-এর মধ্যে 99% কাজ বাকি একা করবে, বাকিরা অন্য ভাগ করে স্কুল টাইমে আসবে, স্কুল শেষ করে চলে যাবে। আমাকে মারাত্মক ভাবে আঘাত করলো ব্যাপারটা। আমি কাজ বলে জানি বলে, আমি নিজ থেকে করছি বলেই কি আমার উপরে এতটা প্রেশার? তখন আমি স্যারকে একদিন বললাম, স্যার আমি সরি, আমাকে ক্ষমা করবেন, আমি অন্য কোনো জায়গায় আমি যেতে চাই, আমাকে যদি ছুটি দেন। স্যাররা খুব কষ্ট পেয়েছে, আমি জানি না, অবাক হয়েছে, হুট করে তোমার এই সিদ্ধান্ত। আমি কারোর সাথে শেয়ার করিনি। আমাদের ইস্টার্ন প্লাজা 2000 সালে শুরুতে আমাদের একটা দোকান ছিল, এখনো আছে, ওটা ভাড়া দিয়ে রাখছি, করবি নাম গার্মেন্টস। ওটাতে আমি মাঝে মধ্যে বসতাম, আমাদের বিসিকে কারখানা ছিল বাটিকের, এবং ঢাকা মৌচাকের দোকান ছিল, বাটিক আমরা ঢাকায় ফার্স্ট নেই। আমি ঈদের সিজনে ভাইয়াদের সাথে ওখানে মাসখানেক বসতাম, করবিতে মাঝে মধ্যে বসতাম 2000 সাল থেকে। সেই থেকে আমার ব্যবসার প্রতি আমার বড় ভাইয়েরা, আমি তখন বোকাও ছিলাম, বড় ভাইদের সাথে আমি বসতাম। ভাইয়া আমাকে মৌচাক মার্কেটে যখন যেতাম 500 টাকার নোট দিত সকালে নাস্তা করার জন্য, আমি তখন 5 টাকার 2 টাকার একটা পরোটা 3 টাকার ডাল খেয়ে 495 টাকা ভাইয়াকে ফেরত দিতাম। এখন ভাবি যে সেই 495 টাকা 500 টাকার নোট দিলে আমি ভাইয়ার থেকে হয়তো আরো 500 টাকা চেয়ে নিতাম, 1000 টাকার সকালে নাস্তার বিল আসতো আমার, আর আমি তখন 495 টাকা ফেরত দিতাম। সেই থেকে আমার ভাইয়ার হাত ধরে, আনোয়ার রফিক ভাই আমার ভাই, আমরা 5 ভাই, আমি সবার ছোট, 3 বোন।
সেই থেকে আমার ব্যবসার প্রতি একটা ভালোবাসা। সেদিন বিকালে আমি ইস্টার্ন প্লাজায় যাই, 3 তলায় একটা শপের সাইনবোর্ডে ঝুলানো, দোকান ভাড়া দেওয়া হবে, 30,000 টাকা অ্যাডভান্স, 1,500 টাকা ভাড়া, বাকি কারেন্ট বিল মিলে আমার নাগাই শিল্পী সাহেব মোস্তাক ফয়েজি, আমার আপন বড় ভাই, সেকেন্ড ভাই, উনি আমাকে 70,000 টাকা দিল। আমার বোনের ভাই হাজবেন্ড, আমার ইমিডিয়েট বড় বোনটার হাজবেন্ড আমাকে 30,000 টাকা দিল। 1,000 টাকার মধ্যে 30,000 টাকা অ্যাডভান্স করলাম। 70,000 টাকা দিয়ে কি ব্যবসা করবো? ইস্টার্ন প্লাজা, রাসেল জানে লক্ষ লক্ষ টাকা মাল লাগবে। আমার মাথায় আসলো কি করে আমি দোকানও ভরাট করব। আমি শুরুটা তখন হুট করে মালিককে ফোন করি। আমার পাশের বন্ধু রুবেলের প্রতি আমি কৃতজ্ঞ, মার্কেটের অনেকে ছিল, পরবর্তীতে কমিটির সেক্রেটারি মঞ্জু ভাই, আলম ভাই, তারা আমাকে অনেক হেল্প করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি হুট করে ওনাকে ফোন করি, 30,000 টাকা অ্যাডভান্স করি, রুবেলের সহযোগিতা নিয়ে দোকানটা স্টার্ট করি। পরের দিন থেকে আমি চিন্তা করলাম কি দিয়ে 70,000 টাকার মাল তুলে ব্যবসা তো করতেই হবে, আমি আর এই লাইন থেকে সরবো না। আমার মূল উদ্দেশ্য ছিল ফ্রিডম, আমাকে কেউ বাধা দিবে না, কেউ আটকাবে না, পাগলের মতো কাজ করব, দিন রাত কাজ করব, ঝাড়ু দিব। টিল নাও আমি 15 বছর ধরে ঝাড়ু দিচ্ছি, আমার সহযোগী আছে। পরদিন আমি আমাদের কুমিল্লার অল্প টাকার চিন্তা আমার মাথায় আসলো, মাটির দোকান দিতাম আমি বিজয় মেলা, বাণিজ্য মেলা স্টলে, কান্দির পারে, আপনি জানেন অনেক আগে, এখন এগুলো হয় না, টাউন হলে শিল্পকলা এগুলোতে বিজয় মেলা বসতো, আমি ওগুলোতে অল্প টাকার মধ্যে স্টল দিতাম। সেখানে 10-15 হাজার টাকা, 5,000 টাকার মাল আনলে ভালো প্রফিট দেখতাম। বড় ভাইয়ারা দোকান দিত, আমি সেখানে বসে বসে ডাকতাম, সেল করতাম, দুষ্টামি করতাম, চকলেট বিক্রি করতাম। সে থেকে আমার মাথায় আসলো যে আমি মাটির প্রোডাক্ট যদি শুরু করি, আমি কিছু একটা করতে পারবো, অল্প টাকায় দোকানটা ভরাট করতে পারবো। আমি বিজয়পুরে যাই, অল্প টাকার মাল কিনি, দেখলাম যে 70,000 টাকার মধ্যে অল্প টাকার মাল কিনাতে আমার দোকানে বড় বড় টপ, 500 টাকার টপ আমার দোকানের অর্ধেক জায়গা খেয়ে ফেলেছে। ছোট এক শাটারের একটা দোকান, 70,000 টাকার মধ্যে অনেক টাকা বাকি আছে। আমি তখন চকলেটের বক্স কিনলাম, আমি তখন চুইংগাম কিনলাম, আমি তখন আচার কিনলাম 50 পয়সা, 1 টাকা দাম আর 2 টাকা দামের। 7 সালের 21শে ফেব্রুয়ারি আমি তারিখটা বেছে নিয়েছি, আমি বাংলার ঐতিহ্যে আগাবো, বাংলাকে নিয়ে কাজ করব। আমার মাথায় আসছে নামটা একটা ক্রিয়েটিভ দিতে চাই, সবাই এই ভান্ডার সেই ভান্ডার এই স্টোর, আমি এগুলো দিয়ে আগাবো না। আমার বাবা নেই, 85 সালে বাবা মারা গেছে, আমি তখন খুব ছোট, মা ভাইয়েরা চাচারা মানুষ করেছে, মাকে নিয়ে কিছু করতে চাই, মার দোয়ায় আমি এই জায়গায় এসেছি। আমার মা আমার পৃথিবী, এক নামে এক রাত্রে নামটা ঠিক করলাম, আমার মা আমার পৃথিবী, আমি মাকে নিয়ে আগাতে চাই। আর 30,000 টাকা 70,000 টাকার মধ্যে মাটির জিনিস, চকলেট, আচার এগুলো নিয়ে বসলাম। 72 টাকা পর্যন্ত বিক্রি করেছি, আমার নোটিশ খাতায় লেখা আছে। চকলেট বিক্রি করতাম 2 টাকা, মোবাইল কার্ড তুলেছি আমি 22 টাকা, 18 টাকা, 2 টাকা লাভ হতো। সেখানে আমি মোবাইল কার্ড, এখানে মোবাইল কার্ড হাতে লিখে দিয়েছিলাম, এখানে মোবাইল কার্ড পাওয়া যায়। এইভাবে আমি করতে করতে একদিনে 72 টাকাও সর্বনিম্ন সেল করেছি। সেই থেকে আমার শুরু, দোকানটার প্রতি ভালোবাসা। 13 বছর ওই দোকানটায় ছিলাম, কুমিল্লার মানুষ, সারা বাংলার মানুষ আমাকে রিসিভ করেছে। চারুকলার সাথে আমার কিছু লিঙ্ক ছিল, টুকিটাকি আঁকা আঁকি করতাম, লেখালেখি করতাম, সেই থেকে আমার ওই লিঙ্ক গুলো বেড়ে যায়। একটা টার্গেট নিয়েছি 64 জেলা সহ, দেশের বিদেশে 2-1 বার গিয়েছিলাম ছোট ছোট জায়গায়, ওখান থেকে কিছু হ্যান্ডিক্রাফটস এর প্রোডাক্ট কালেক্ট করেছি। এইভাবে বন্ধুদেরকে দিয়ে করাচ্ছি, ডায়েরি লিখছি, অ্যালবাম লিখছি, এগুলো করতে 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 অল্প টাকায় দেখলাম যে আমি ধীরে 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 আগাচ্ছি, আমার সেল বাড়ছে, আলহামদুলিল্লাহ। আমাকে কেউ বাধা দিচ্ছে না, সকালে চলে যাচ্ছি, সারা রাত খাচ্ছি, টাউন হলে ইভেন্ট করছি, ঝাড়ু দিচ্ছি, দোকানের বাইরেও কিছু ইনকাম হচ্ছে। সেই থেকে আমি মূল উদ্দেশ্য, আমাকে কেউ বাধা দিচ্ছে না, ফ্রিডম লাইফ নিয়ে এগোচ্ছি। 13 বছর পরে পাশের একটা দোকান ভেঙে মাঝখানে বড় করি, আলহামদুলিল্লাহ। ওই দোকানটা 9-10 বছরের মাথায় আমি কিনেছি, 30,000 টাকা অ্যাডভান্স দিয়ে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, রাসেল তারা জানে, প্রায় 40 লাখ টাকা ঋণ টিন নিয়ে আমি 40 লাখ টাকা দিয়ে ওই দোকানটা এখন কিনি। শুকর আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এখন আগাচ্ছি। আমি আরো যেতে চাই আপনাদের দোয়ায়, এখন পর্যন্ত ওই জায়গায় আছি, কাজ করছি। অবশ্যই অনেক অনেক ভালো লাগলো। আমি তুমি জানোই, আমি তোমার কথা মন্ত্রমুগ্ধের মতোই শুনি। হ্যাঁ, তোমার বিভিন্ন ভিডিওগুলো আমি দেখি, এবং অনেকেই হয়তোবা দেখেছে যে তুমি দুপুরবেলা একটা ন্যাপ নেওয়ার জন্য একটা তোমার ওইটা কোত্থেকে এসছে বলো তো? ওইটা এসছে, আমার একটা অভ্যাস আছে, আমি সারা রাত ঘুমাই না, 3-4 রাত ঘুমাই না, আবার যখন ঘুমাই আমাকে কেউ ডেকে তুলতে পারে না, এটা আমার একটা সময়ের অভ্যাস ছিল। যখন কাজ করি
দোকানে বসে যখন কাজ করি করতেই থাকি। যখন রেস্ট নিতাম, আমার কিন্তু ফ্লোরিং ছিল, মাটিতে বসতাম, সবাই মাটিতেই বসতো। দোকান 13 বছর, 2 বছর হলো আমি একটু উপরে উঠে একটা চেয়ার, আমার কোমর ব্যথা, সবাই ডাক্তাররা পরামর্শ দিল, বন্ধুরা বললো একটু এবার উপরে উঠো। বাট আমি 13 বছর, এটাও আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমার ডেকোরেশন গুলো দোকানে নিজে হাতে করতাম, আলপনা করতাম, পার্টি থাকতো, ফ্লোরে বসতাম। তো যখন একটু টায়ার্ড হতাম লিখতে লিখতে, কাজ করতে করতে, আমি না এভাবে হেলান দিয়ে শুয়ে যেতাম, কাস্টমার এসে ঘুমের থেকে আমার ডাইকা তুলতো। তো ওই ফ্লোরিং থেকে এখন যখন আমি কাজ করি ভীষণ টায়ার্ড হয়ে যাই, তখন আমি না একটা জায়গা, এটা আমার ডেকোরেশনের সময় আমি জায়গাটা করে রেখেছি। ওখানে যখন 13 বছর একটা সিটিং ছিল, ওটার মধ্যে একটা লম্বা জায়গা রেখেছিলাম, পা ঝুলিয়ে কাজ করতাম। টায়ার্ড হলে ডায়েরি কলম হাতে নিয়ে, পানির বোতল হাতে নিয়ে ঘুমিয়ে যেতাম, কাস্টমার এসে ডাইকা তুলতো। সেই থেকে আমার দুপুর বেলা কাজ করতে করতে, সকাল ঢুকেই কাজ করতাম, দুপুরের পরে আমি একটু ক্লান্ত হয়ে যেতাম, দুপুরের পরে আমি দোকানে শুয়ে পড়তাম। ওই শোয়া থেকে আমার ওই জায়গাটার কথা আসে। এবং লাস্ট ডেকোরেশনটা করার সময় আমি নির্দিষ্ট একটা জায়গা রাখি, তোষক রাখি, ওখানে আমি রেস্টের জন্য একটা জায়গা নেই। ওখানে এসে অনেকে যখন বলে যে আপনার এখানে বসে আড্ডা দিতে ভাল লাগে, বা বসতে ভাল লাগে, শুতে ভাল লাগে, অন্যদের জন্য আমার জন্য ওই থিঙ্কিংটা আসে যে দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিব। ওই রেস্টটা নিলে বাকি কাজের এনার্জিটা পাই, সে থেকে আমার শোয়ার অভ্যাসটা, শোয়ার জায়গাটা এসছে। আচ্ছা, তো তোমাকে তোমার যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো সাধারণত অন্যান্য দোকানে দেখা যায় না, হ্যাঁ, এই ধরনের যে ডিফারেন্ট এটিপিক্যাল প্রোডাক্ট আনার যে কনসেপ্টটুকু, হাউ ডু ইউ এক্সপ্লেইন? তুমি এটা কিভাবে ব্যাখ্যা করো যে কেন এবং কিভাবে তুমি এই আরেকজনের কাছ থেকে তুমি স্বতন্ত্র একটা মানে পরিচিতি বলো, প্রোডাক্টের পরিচিতি বলো, এটা নামের পরিচিতি তো বটেই, নামটা তো ভেরি ইউনিক। তো এই যে নাম থেকে শুরু করে প্রোডাক্ট, তুমি কিভাবে এটাকে ম্যানেজ করো? আলহামদুলিল্লাহ, আমার ওই যে বলেছিলাম যে মাটির প্রতি টান তো, আমাকে মায়ের প্রতি টান তো, দেশের গান, আমি ছোটকাল থেকে যখন গান গাইতাম আমি মায়ের গান বেশি গাইতাম। এখনো স্টেজে উঠলে ফার্স্ট গানটা মায়ের গান গাই, দেন দেশ, দেন ফানি কিছু গান আমাদের নিজেদের লেখা সুর করা ওইরকম টাইপের গান গাই, বা শিক্ষণীয় লার্নিং প্রতুল মুখোপাধ্যায় ওদের গানগুলো করবার চেষ্টা করি। তো যখন ওই মাটি দিয়ে শুরু করেছি তখন আরং কুমিল্লায় আসে নাই, সারা বাংলাদেশের একটা টার্গেট নিলাম, বিভিন্ন জায়গায় যাব, কালেক্ট করব। এখন পর্যন্ত সংগঠনের স্বার্থে 8টা ডিস্ট্রিক্ট ছাড়া বাকি 64 জেলার মধ্যে বাকি ডিস্ট্রিক্ট গুলো আমার ঘোরা হয়ে গেছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। ওই বিভিন্ন জায়গায় যখন যেতাম ওই জায়গাগুলোর ক্রিয়েটিভ জিনিসগুলো কালেক্ট করতাম। হাতের লেখা সুন্দর ছিল, ডায়েরি লিখতাম, ওখান থেকে আমার এই ক্রিয়েটিভ চিন্তাগুলো আসতো। দেয়ালিকা করতাম, ওয়াল রাইটিং করতাম, ওগুলো থেকে চারুকলার মানুষজনদের সাথে পরিচিত হয়েছে। আড়ং তখন কুমিল্লায় আসিনি, আমি আড়ং এর প্রোডাক্ট আড়ং এর প্রাইসে কিনে নিয়ে আসতাম ঢাকা থেকে, এনে 10-20 টাকা 50 টাকা লাভে কুমিল্লার মানুষজনদেরকে দিতাম। খুব ভালো করে রিসিভ করেছিল, যে একটু এক্সেপশনাল গিফট আইটেম। মাটির প্রতি সবার একটা টান আছে, স্পেশালি ইপিজেড ফরেনার, আপনাদের মতো যারা বাইরে থাকে তারা আমাকে খুব এপ্রিসিয়েট করতো। আবার খুব কষ্টের জায়গা, অনেকে আমাকে অনেক ধরনের ভিল্লা মারতো, অনেক ধরনের বাজে কমেন্ট করতো, মাস্টার্স কমপ্লিট করে মাটি ঠোলা বেচো, মোবাইল কার্ড বিক্রি করো, ওগুলো আমি হাসি মুখে রিসিভ করেছি। এখন ওই মানুষগুলো এসে আমাকে বলে আপনার দোকানে যদি একটা জব দিতেন, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে কোনো প্রাউড ফিল করছি না, তবে ওই চেষ্টাটা শুরু হয়েছে ওখান থেকে যে আমি সারা বাংলাদেশ থেকে চারুকলার আইটেম গুলো কালেক্ট করতাম, চারুকলার মানুষজনের সাথে লিঙ্ক ছিল, নিজের লেখালেখি ডায়েরি লিখতাম, কার্ড লিখতাম, মানুষের বিয়ের কার্ড লিখে দিতাম, দেন পার্টি টাটি এইসব আলপনা টালপনা করতাম। এগুলো করতে 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 সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন দেখতাম যে ক্রিয়েটিভ জিনিস, সবাই তো চায়নার জিনিস, গিফট আইটেম, কসমেটিক্স আইটেম, এগুলো সেল করে আমি এটাতে যাব না, আমি এক্সেপশনাল কিছু করতে চাই, আমি আনন্দ পাবো কাজে, নতুনত্ব আসবে, কুমিল্লাকে কিছু দিতে পারবো। এবং মানুষজনকে বোঝাতাম যে আমি আমার ব্র্যান্ডিং এর জন্য, সুনামের জন্য আমি আড়ং থেকে বিভিন্ন ব্র্যান্ড থেকে তাদের দামে কিনে নিয়ে আসি, কোয়ালিটি জিনিসটা আপনাদেরকে দিতে চাই। মানুষ খুব চমৎকার ভাবে রিসিভ করতো, একটা জিনিসের জন্য ঢুকতো 10টা জিনিস নিত, এখনো নিচ্ছে আলহামদুলিল্লাহ। কিনতে আসতো ফেয়ার অ্যান্ড লাভলি অথবা অন্য কিছু, আমার দোকানে ঢুকে তাদের কোনো বাজেট ছিল না, অন্য সব কেনাকাটা ভুলে আমার দোকান থেকে কিনতো, বন্ধু বান্ধব উৎসাহ দিত, হাতে গোনা 2-1 জন ছাড়া যারা আমাকে একটু ডিমোটিভেটেড করতো, যারা মোটিভেটেড করতো তাদের উৎসাহ পেয়ে কুমিল্লার মানুষজন রিসিভ করেছে, এই আমাকে উৎসাহ দিত, আপনি এগিয়ে যান, আপনি ভালো কিছু করেন, নতুন নতুন প্রোডাক্ট আনেন। সেই আনতে 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 আজকে 15 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি। ওই নারী দেশ মাটির টানে আমি এখন পর্যন্ত আছি। আমি এটাকে নিয়ে কিছু একটা করতে চাই ভবিষ্যতে, মানুষের উৎসাহ
ওটাতে প্রফিটও আছে আলহামদুলিল্লাহ, শ্রম দিতে জানলে, মনের খোরাক আছে, আনন্দ আছে, সবকিছু মিলিয়ে আমি এই জায়গাটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাকি। আমি তোমাকে শেষের দিকে তোমার যদি আমাদের অন্যান্য তাইমিয়ান্সরা যদি যে কোনো এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তামূলক ব্যবসাতে যেতে চায়, অবশ্যই তুমি যে ধরনের অবস্ট্রাকল গুলো অতিক্রম করে এসছো, আমি আজকে অনুষ্ঠানের শুরুতে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি কিছু কিছু ইংলিশ ওয়ার্ড চলে আসে, প্লিজ আমাকে এগুলো থেকে একটু ক্ষমা করবা। সেটা হলো যে তুমি ওদেরকে কি পরামর্শ দিবা কেউ যারা উদ্যোক্তা হতে চাবে? খুব শর্টলি করে বলি, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব সুইফট কথা বলছি, আজকে প্রথম দিন, আমার এভাবে এত তাড়াহুড়া করা উচিত হয়নি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। আমি এখন শেষ করে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, মাফ করবেন, ব্যস্ততা দেখাচ্ছি। আমি নেক্সট টাইম আর এরকম করবো না, আমি কানে ধরছি, আমি এরকম বাড়াবাড়ি আর করবো না। ভালো আমার ছেলে, ভুলগুলো ক্ষমা করবেন, আমার ছেলেরা ওয়েট করছে, সেই জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমি চলে যাব। আমি যেটা বলতে চাই শর্টলি, বিজনেসের মূল হচ্ছে বিহেভিয়ার, টাকা লাগে না, টাকা আসবে, ধৈর্য ধরতে হবে, বিহেভিয়ার, স্মাইলিং ফেস, প্রোডাক্ট কোয়ালিটি, সবকিছু মিলে বিজনেসটা হয়ে যায়। একদিনে যদি খেতে চাই হবে না, ধীরে ধীরে আগাতে হবে। ভালো জিনিস দিয়ে ভালো দাম সেল করা যাবে, মানুষজন আপনাকে অনেক কিছু বলবে, হ্যাঁ ভাই আপনার এত দাম, মানুষ আসবে। আর যারা উদ্যোক্তা হতে চায়, আমি একটা দুটো কথা বলে শেষ করছি। আমার ছোট বোন, ও জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে ইংলিশে, তাকে আমি, সে এখন অবসর আছে, এই লকডাউনে শুক্রিয়া আমি অনেকগুলো বন্ধুকে উৎসাহ দিয়ে উঠিয়েছি, তারা শুরু করতে চায়, সাহস পাচ্ছে না। আমি বলছি এই লকডাউনে বসে থাকার দরকার নাই, যে যেটা পারো কাজ করো। কেউ সুতা নিয়ে কাজ করছে, আমি সুতা ঢাকা থেকে এনে দিয়েছি। কেউ আঁকা আঁকিতে কাজ করেছে, আমি তাকে কাগজ গিফট করেছি। কেউ লেখালেখিতে ভালো, আমি তাকে কলম গিফট করেছি, আমার ব্যক্তিগত তুলিগুলো দিয়ে দিয়েছি। কেউ কম্পিউটারে কিছু চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছি, এটা হচ্ছে প্রথম কাজ। আর তাদের পিছনে আমি লেগেই আছি, কাউকে কাউকে ছোট ছোট করে একটু একটু ফাইন্যান্স করছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি অত বড় কিছু হইনি, চেষ্টা করছি। আর আমার ইনকামের অনেকটা অংশ সংগঠনে চলে যায়, সেজন্য আমার টাকা পয়সা দেখা যায় না, খরচ করে ফেলি মানবতার সেবায়। রোটারি যারা করে আপনারা জানেন, ডিউজ দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয় দেশে বিদেশে। তো যারা হতে চায় তাদেরকে বলবো, এবং আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ সাপোর্ট দিব, যারা নেক্সট টাইম আসবেন। আরো বিস্তারিত 15 বছরের জার্নির কথা 15 মিনিটে শেষ করা যাবে না, যাবে না। ক্ষুদ্র করে আমার অভিজ্ঞতাগুলো আমি সময় পেলে, আর আপনাদের ভিডিওটা আমি দেখে নিব, আমি চলে যাব, শেয়ার করব, অনুরোধ করছি একটু ভিডিওটা শেয়ার করে দিলে আমি, যারা কথা বলবেন তাদের কথাগুলো দেখে আমি শিখবো। আর উদ্যোক্তা যারা হবে, নিজের চেষ্টাটা থাকতে হবে, নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, অন্যকে ফলো করে নয়, নিজের কোয়ালিটিটা এনশিওর করে। আমি যাই পারি, আমি ঝাড়ু দিতে পারি দোকান, আমি ঝাড়ুটা এমন ভাবে দিব যে কেউ আসলে যেন বলতে পারে বাকির দোকান অনেক ভাল লাগে, একটা ময়লা নেই পুরা দোকানে, খালি পায়ে ঢুকতে ইচ্ছা করে। আমি যে কাজটা করব মন থেকে করব, টাকা অল্প টাকা নিয়েও নতুনত্ব, আধুনিকতার সাথে তাল মিলিয়ে, টেকনোলজির সাথে তাল মিলিয়ে আগাতে হবে। পুরনো ঐতিহ্য, আমার বাবা দাদা এটা করে গেছে, ওইটাই ধরে রাখতে হবে, নট নেসেসারি। আমি আধুনিক যুগে চলছি, আমার কোন বন্ধুটা ভালো জায়গায় আছে তার থেকে শিখি, পড়াশোনা যতটুকু করেছি ওটাকে কাজে লাগাই, মানুষজনের সাথে ভদ্র ব্যবহার করি, যতটুকু অর্থ আছে ওটাকে প্রপার ইউটিলাইজ করি, বাজে পথে খরচ না করে। তাহলে অল্প টাকায় ধীরে 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 আমি এগিয়ে একটা জায়গায় যেতে পারবো। তবে ব্যবসার মূল, আবারও বলি, মানুষজনদেরকে, ক্লায়েন্টদেরকে আমার সেলিউট 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 দিতে হবে, তারাই আমার উৎস। যারা সেলসম্যান, আমি তাদেরকে আপন ভাইয়ের মতো দেখতে হবে, তাদেরকে খুশি রাখতে হবে। যে আমার মার্কেটের দারোয়ান, তাকে খুশি রাখতে হবে, সে পরিষ্কার করে বলেই, তালা চাবি খুলে বলেই আমি নির্দিষ্ট সময়ে দোকানে ঢুকতে পারি। আমার ক্লায়েন্ট 10 টাকা দেয় বলেই আমি বউ বাচ্চা নিয়ে আমি নিজে খেতে পারি। আমি ক্রিয়েটিভিটি কোয়ালিটি আছে বলেই আমি দেশ বিদেশ থেকে মালামাল সংগ্রহ করতে পারি। সবগুলো বিষয় মিলে কাস্টমারদেরকে রেসপেক্ট করে, হাসি মুখে বরণ করে, কম বেশি লাভ সময় উপযোগী করে, ধৈর্য ধরে যদি এগিয়ে যেতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমরা একদিন নিজেরা প্রতিষ্ঠিত হব। এই তাইমিয়ান্স গ্রুপও একটা প্ল্যাটফর্ম হতে পারে। আজকে নতুন 5 জন বন্ধুর সাথে আমি অ্যাড হলাম, আমার
আপনি থেকে শুরু করে এই বন্ধুগুলো তো আমার শপে আসতে হবে, তার মানে একটা মানুষের সাথে গুড রিলেশন রাখতে হবে, তার মাধ্যমে আমার আরো 10 জন ছড়াবে, কোয়ালিটিটা ধরে রাখতে হবে। সবকিছু মিলে দোকানে ঢোকা থেকে শুরু করে শেষ বন্ধ পর্যন্ত দোকানটাকে একটা পবিত্র জায়গা ভেবে কঠোর 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 পরিশ্রম সততার মাধ্যমে তাকে এগিয়ে যেতে হবে, সেই বিশ্বাসটা আমি করি। তোমাকে অনেক ধন্যবাদ। বাকি তোমাকে ছেড়ে দিচ্ছি, আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ, তোমার সাথে আমি আরেক সময় বড় পরিসরে গল্প করতে আমি আরেকদিন আমন্ত্রণ করব তোমাকে। তুমি সাবধানে থেকো, ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট টাইম। আর আমি আপনাকে অনুরোধ করব, এটা যদি শেয়ারে চলে যায়, পেজে থেকে যায়, ওটা আমরা দেখে অনেক কিছু শিখতে পারবো। আমি মিস করছি সবাইকে। লাভ ইউ অল, লাভ ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার ভাইয়া। এতক্ষণ আমরা খুব আমার কাছে খুব ভালো লাগছিল, আমি আশা করি সবার কাছে ভালো লাগবে বা ভালো লেগেছে বাকির কথা শুনলাম। মিনওয়াইল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মুসলিউদ্দিন স্যার এসছেন, তার আগে আমাদের মোশাররফ রাসেল, তুমি কি কিছু বলবে? আসসালামু আলাইকুম। রাসেল তুমি এসছো? সবাই ভালো আছেন? দাঁড়াও, আমি একটু তোমাদের স্পটলাইটে আমি অন্যদিকে মিউট করি। ইনশাআল্লাহ সোহাগের, ইয়েস রাইট। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তুমি তো একজন ব্যবসায়ী এবং বাকি যেটা বললো যে ইস্টার্ন ইয়াকুব প্লাজাতে তোমার মনে হয় দোকান নাকি? কিসের কিসের ব্যবসা করো তুমি? আমারটা অল আইটেম শাড়ি, লুঙ্গি, গামছা, তোয়ালি, এসব আইটেম, মূলত শাড়ি, লুঙ্গি। আচ্ছা আচ্ছা, এটা কি তোমাদের পারিবারিক বিজনেস? জি, পারিবারিক। মানে আমি আচ্ছা, করি। তুমি কি একটু তোমার ভয়েসটা মনে হয় আমার কাছে একটু ছোট হয়ে আসছে, একটু লাউড করবে প্লিজ, বা হেডফোনটা একটু কাছে রাখো, স্পিকারটা আর কি। মুসলিউদ্দিন স্যার আসসালামু আলাইকুম, আমরা আপনার কাছে খুব সহসাই আসবো স্যার। না, আমাকে আমাকে শুনতে দাও, আমি শুনি। হ্যাঁ, স্যার আপনি অনেকে মিস ভালো করছেন লাগছে এতক্ষণ, বাকি বাকি ছিল এতক্ষণ ধরে, বাকি খুব সুন্দর কথা বলছিল। না, মিস করি না, আমি ফেসবুকে সব শুনছি। ও আমাকে এই দেখলে তোমাদের জড়তা এসে যে দুই একজনের, সেই জন্য আমি ফেসবুকে দেখছি, সবকিছু শুনছি। আমি এখন জমি ঢুকলাম আর কি। জি, থ্যাংক ইউ, অসুবিধা নাই। আমি অবজার্ভ করছি এবং পুরোটাই আমি 5-7 মিনিট পর থেকে আমি আছি, বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তারপরে আমি শুনি আগে। হ্যাঁ, তোমাদের শিখি। ব্যবসা কি জিনিসটা আমি জানি না, আমি তো শিক্ষক মানুষ। যারা আমার প্রিয় ছাত্ররা যারা বিজনেস করছে, তারা কিভাবে বিজনেস করছে, কেন বিজনেস করছে, এটা আমি দেখি আর কি। জি, তুমি চালিয়ে যাও, একদম শেষ করতে দেখি। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। সো রাসেল, তুমি পারিবারিক বিজনেসে এসছো, এটা কি তোমার ইচ্ছায় নাকি তোমার পরিবারের ইচ্ছায়? আমারও কিছুটা ইচ্ছা ছিল, আর পারিবারিক কিছু সমস্যার কারণেও ব্যবসাতে আসতে হয়েছে। যেহেতু আমাদের নিজের ব্যবসা বা নিজের দোকান, সে কারণে আমি বাইরের দিকে না যেয়ে দেশের চিন্তায় করছি। যেহেতু নিজের প্রতিষ্ঠান, নিজে যদি কিছু করতে পারি তো এটা বেটার। বাইরে না যেয়ে ভিতরে দেশে থাকি, সে কারণে দেশে রয়ে গেলাম। বাবা বাড়ি ছিল প্রায় 25-30 বছর, লাস্ট উইকে চলে আসছে। ওইখানে সমস্যা হয়েছে সেই বিদায়, যার কারণে এরপর আর বিদেশে যাওয়া হয়নি, ওই দেশে সেটেল হয়ে গেছি। আচ্ছা, সো তোমাকে আমি এত সিরিয়াস গল্পে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি, কোনো সময় এমন হয়েছে খুব বিরক্তিকর একটা কাস্টমার আসছে, তোমার মানে ভালো লাগতেছে না, এই কাস্টমারটা কেমন যেন পাগলা, এরকম কিভাবে হ্যান্ডেল করো? এইগুলো তো অহরহ হইতে আছে। তারপর ওই বিরক্ত না হয়ে, কাস্টমার যেহেতু আসছে, সে আমার লক্ষ্মী, তাকে দেখাইতে হবে। কারণ সে বিরক্ত হয়ে কোনো সময় দেখছে না হইতেছে না, যে সে নিজে চলে যায়। কিন্তু কাস্টমার আসছে, আমি বিরক্ত হইলে এটা চলবে না। নিজেরা ধৈর্য সহকারে দেখাইতে হবে, যেহেতু আমার কাজটাই এটা, যে আমি দেখানো, সেভাবে ওইভাবে ইয়ে করে গেছি। তোমার কি কখনো এরকম দুই একটা স্মৃতি মনে পড়ে যে যেখানে কাস্টমার আসছে খুব মানে পিকুলিয়ার ব্যবহার করতেছে বা কথাবার্তা কেমন যেন খাপছাড়া, এরকম কিছু মনে আছে গল্প?
ও না, ওই ধরনের তেমন কিছু হয়েছে না। কারণ ইস্টার্ন প্লাজা আসলে সাধারণত যে কাস্টমার গুলো আসে আলহামদুলিল্লাহ ভদ্র, শিক্ষিত এবং কি ম্যাচিউর ওই ধরনের, মানে যে আমাদের বিশেষ করে আমাদের মার্কেটে আর্মি পার্সন বা র্যাব, পুলিশ, চাকরিজীবী, ওই যারা একটু বিশৃঙ্খলা পছন্দ করে না, ঠেলাঠেলি পছন্দ করে না, এসব টাইপের, মানে যারা রুচিশীল কাপড় পছন্দ করে, ওই ধরনের লোকেরা আসলে সাধারণত আমাদের মার্কেটে আসে। আর আমাদের মার্কেটে আসলে রাফ ব্যবহার করবো এই ধরনের আসলে খুব কমই এই ধরনের আসে হয় আর কি। যার কারণে আমরা আলহামদুলিল্লাহ ওই দিক থেকেও আমরা ভালো কাস্টমার পাই। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ, রাসেল, আমি শুনতে পাচ্ছি। জি ভাই। সো তুমি কি ধরনের মানে বাধা পাও বা কি ধরনের অবস্ট্রাকল তোমার সম্মুখীন হইতে হয় ব্যবসা করতে আসলে গেলে? আমি খোলাসা ব্যবসা ভাবে যদি বলি যে কোন রকম, ধরো আমরা যেটা পত্রিকায় পড়ি শুনি, আহ, আমি উদাহরণ হিসেবে বলতেছি চাঁদাবাজি, তারপরে প্রশাসনের বিভিন্ন ঝামেলা, কি ধরনের সমস্যা তুমি সাধারণত ফেস করো, যদি তুমি এটাকে আহ বলতে পারো, না যদি বলতে না চাও তাহলে ইটস ওকে। না না, আসলে ওই ধরনের কোনো কিছুই আমাদের ব্যবসায়িক বা আমাদের মার্কেটে এই পর্যন্ত আসেনি বা হয়নি। আমাদের মার্কেট মানে সুনামধন্য পুরা বা কুমিল্লা শহরে এক নামে এখনো পরিচিত আছে, স্থানীয় প্লাজা। আমাদের হচ্ছে মার্কেটে চাঁদাবাজি এই ধরনের কোনো সময় কোনো কিছু হয়নি, যার কারণে আমাদের মার্কেটের মালিক সমিতি কমিটি থেকে শুরু করে একবার এভরিথিং সবে সিটি কর্পোরেশন, মেয়র বা এমপি সাহেব সবকিছু আমাদের সাথে সাপোর্ট দেয় বা ট্যাকেল দেয়, যার কারণে আমাদের ওই ধরনের কোনো আলাদাভাবে কোনো সমস্যা হয়নি বা হয় না। পারিবারিক ভাবেও আমি সব দিক দিয়ে সাপোর্ট পাইছি বা পাই, যেহেতু আমি বাপের বড়, সব দিক দিয়ে দেখাশোনা আমারে করতে হয়, যার কারণে আমি মোটামুটি সব দিক দিয়ে সাপোর্ট পাইছি, সমস্যা কোনো দিকে হয়নি আশা করি। তো তুমি প্রোডাক্ট কোত্থেকে আনো? আমি প্রথম যে অবস্থা, যেহেতু আমি 2013 18 জানুয়ারি চালু করছি আমারটা, ওই সময় আমি যে সময় ব্যবসা চালু করব মার্কেটে কারোর সাথে পরিচয় নাই, যারা শাড়ি দোকানদার অনেকের কাছে গেছি যে ভাই আমি দোকান দিতে আছি, আপনি যদি একটু সহযোগিতা করেন, মাল কোথা থেকে আনেন বা কি আসুস আমার একটু সহযোগিতা করেন। মানে অনেকে নানান ধরনের নানান কথা, ভাই আমি তো এখন যাব না, পরে যাব, যাইতে হলে তো গাড়ি নিতে হয়, গাড়ির 3 ভাগের 1 ভাগ আমি দিব, বাকিটা তুমি দিও। তারপরেও কোনো রাজি হলাম যে ভাই চলেন, যেহেতু আমি গেছি না, তো আপনার সাথে যাইতে চাই। এরকম করে করে অনেক জায়গায় দেখলাম যে কেউ আমাকে সাইড দেয় না। সেই কারণে এরপরে এক দোকানদার আমার মতন নতুন আসছে, ওনাকে গেলাম, উনি তো ভাই দেখেন আমিও আপনার মতন খুশি হয়েছি, আপনি সবচেয়ে বেটার হবে একটা গাড়ি ঠিক করে দিই, আপনি টাঙ্গাইল চলে যান, টাঙ্গাইল গেলে প্রথম অবস্থা লাথি উষ্টা খাইয়া বা ধোকা খাইয়া যা কিনতে পারেন তাই আপনি শিখবেন। শেষমেশ আমার একটা সেলসম্যান ছিল মুরব্বী, উনি এই দোকানে আগে ছিল, ওনাকে নিয়ে এবার আমি টাঙ্গাইল শহরে একটা গাড়ি নিয়ে গেছি। ওই প্রথম অবস্থায় যা কিনছি যা বুঝছি ওইগুলো কিনছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এখন কেউ যদি বলে যে টাঙ্গাইল যাব বা কেউ বলতে, এখন বলতে পারি যে আসলে এটা অহংকার না, যে চলেন আপনাকে টাঙ্গাইল শহর আমি শিখাবো কোন কোন জায়গা যাবেন। আলহামদুলিল্লাহ এটা অহংকার ভেরি না, গুড। তাদের ওই তাদের ওই যে কৃপণতা বা ওই একজন একজন সহযোগিতা করেনি, সে কষ্ট থেকে কথাটা বললাম রে ভাই। জি, আমি জি। মূলত মালানি টাঙ্গাইল থেকে, ঢাকা ইসলামপুর থেকে, আর দামি মালগুলো কলকাতা ইন্ডিয়া থেকে আনি রে ভাই। আচ্ছা, তো তোমার পারিবারিক বিজনেসের চেয়ে তুমি আহ উন্নতি করছো নাকি অবনতি করছো? আসলে কষ্টের কথা হলো আমি 2013-তে ঢুকছি, তো যার কারণে সারা বাংলাদেশে ওই সময় ব্যবসার হোঁচট খেয়ে ফেলছি, মানে ব্যবসার ধাস নামছে, ওই অবস্থায় আমি আসলে ব্যবসার দিকে গেছি। তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি। ওই যেটুকু করার হয়তো ওইটুকু হয়েছে না রে, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলো এবার তুমি স্কুলের কোনো গল্প, স্কুলের কোনো স্মৃতি। স্কুলের গল্প বা স্কুলের স্মৃতি বললে তো মুসলিউদ্দিন স্যার এখন মনে মনে হাসবে, আর এখন মানে আমার কি বললে এটাই বুঝতে পারতেছি মনে না। করো স্যার শুনতেছে না। কারণ স্যারের স্কলাস্টিক হোস্টেল হওয়ার আগে স্যারের যে পার্সোনাল বাসা ছিল সুমন মঞ্জিল, 1993 সালে আমি স্যারের বছরের শেষ প্রান্তে মানে ভর্তি হয়েছি, স্যার হোস্টেল থেকে শুরু। যার কারণে স্যারের বড় ছেলে শিহাব মূলত আমার কোলে বড় হয়েছে, আসিফও আমার কোলে বড় হয়েছে। আমার প্রথম থেকে
এখন পর্যন্ত স্যারের স্মৃতি বলে শেষ করে যাওয়া মানে বলা শেষ করে যাওয়া যাবে না। যত কিছু শিখছি বুঝছি এখন পর্যন্ত জানি স্যারের আদর্শ এতটুকু পর্যন্ত আগেছি, যার কারণে বললাম না আমার পুরোটা লাইফ যত বয়স হয়েছে তার মধ্যে মানে অল্প কিছু সময় ছাড়া পুরোটা সময় স্যারের থেকে শিখে আমার মানে আমার থেকে স্যারের কি বেশি কাছে কেউ দেখছে বা শিখছে মনে হয় না। কারণ স্যারের সাথে আমি ছোটকালে মনে আছে হুন্ডাই করে এয়ারপোর্টের শেষ মাথায় যাইতাম ব্যায়াম করার জন্য। আমি আরেকজন ছিল যে স্যারের মানে খুবই কাছের ছাত্র, ভালো ছাত্র না জাস্ট কাছের ব্যক্তি হিসেবে দেখতাম। স্যার আবার সাইজে একটু ছোট ছিলাম, হুন্ডাই করে নিয়ে যেত আমাকে, যাই আমরা হুন্ডার আশেপাশে ব্যায়াম করতাম, স্যারা ব্যায়াম করতো। আবার কিছু কিছু মনে আছে ফজর নামাজের পর স্যারের সাথে পার্সোনালি রুমের ভিতরে ব্যায়াম করতাম দাঁড়ায় দাঁড়ায়। এসব স্মৃতিগুলো মানে আমি ছাড়া মনে হয় না দ্বিতীয় ব্যক্তি কেউ পাইছে। না অবশ্যই, হ্যাঁ আমরাও স্যারের কাছাকাছি ছিলাম, বাট এতটা কাছে ছিলাম না আর কি, তুমি যতটুকু বলতেছো। আর স্যারের দুঃখজনক স্কলাস্টিক হওয়ার পরও সব ছাত্ররা স্যারের ওই ভবনে গেছে, মূলত আমাকে স্যারের খালাম্মার কাছে রাখে দিছে যে আমি ওদের বাসায় মানে কাছাকাছি থাকি পড়াশোনা করব, বাকিদেরকে হোস্টেলে সেট আপ করে দিছে। মানে যতটুকু হোস্টেল কয়েকটা চেঞ্জ হচ্ছে তার মধ্যে আমি সারাক্ষণে স্যারের পাশে রুমে ছিলাম বা স্যারের ফ্ল্যাটে ছিলাম। শেষ মুহূর্তে যাই এরপর বাসা আলাদা হওয়ার পরে আমরা স্কলাস্টিকে চলে গেছি। স্যারেও ওই হোস্টেলে দোতলা দক্ষিণ ইউনিটে ছিল, আমি উত্তর ইউনিটে ছিলাম, কাছাকাছি ছিলাম। আর ব্যক্তিগত ভাবে স্যারও এখন আমার আত্মীয়। স্যারের চাচাতো বোন আমার আপন চাচি, ছোট চাচি, ওই আমার থেকে আত্মীয়তা হয়েছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো একটু আগে সোহাগ নামে একজন এসেছিল, সে এখন চলে গেল। তো আর কিছু বলবে আমাদের তাইমিয়ানসদের উদ্দেশ্যে, যারা ব্যবসায়ী হতে চায় বা ব্যবসা চালু রাখতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবে? না আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে তেমন কিছু বলার না, যেহেতু বাকি ভাই বলছে এখানে আর আমার বলার কিছু নাই, আমাদের সবার কথা বাকি ভাই বলে ফেলছে। আর সবচেয়ে ভালো লাগলো যে 2001-এ ভর্তি শেষ হওয়ার পর এখন 2020 সালে আসি, এত আপনার মাধ্যমে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এর চেয়ে বড় কিছু পাওয়ার মনে হয় আর নাই। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে এই যে বাবু ভাই বা মাজার ভাই তাদেরকে চিনি, বাট এই তাইমিয়ানসি গ্রুপ হওয়ার পরে যে বড় ভাইয়ের মতন ছোট ভাইয়ের মতন যে একটা সম্পর্ক হয়েছে, এটা এই তাইমিয়ানস গ্রুপ না হলে মনে হয় পাইতাম না। এটা তার জন্য আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি এই তাইমিয়ানস গ্রুপের যারা আছে আপনার মাধ্যমে আমরা ভবিষ্যতে বড় কিছু পাইতে চাই বা বড় কিছু সহযোগিতা দেখতে চাই, আর আমরা কোনো কিছু করতে চাই। ইনশাল্লাহ তোমরা মনোবল শক্ত রাখো, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো, আল্লাহ যতটুকু আমাদেরকে কবুল করবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, এখন আমাদের আরেকজন তাইমিয়ান্স আসার চেষ্টা করছে, যদি সে আসতে পারে তো হলো, আদারওয়াইজ আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মুসলিউদ্দিন স্যার, ওনাকে আমি এই প্রোগ্রামে স্পেশালি ওয়েলকাম করছি এই কারণে, উনি একজন ব্যবসায়ী তাইমিয়ান্স, উনি শিক্ষক হলেও উনিও কিন্তু ব্যবসায়ী, ভিন্ন প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটুকু স্যারই আমাদেরকে বলবেন। বাট অস্বীকার করার জো নাই যে স্যার নিজেও একজন ব্যবসায়ী, হয়তো বা উদ্যোক্তাও। স্যার আপনাকে স্বাগতম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? বাট আলহামদুলিল্লাহ, বাট এখন মানুষ আছে আমার পার্টিসিপেন্ট দেখা যায় মাত্র 6 জন, এটার কারণ কি আমি সহ? এখানে জুমে হয়তোবা পার্টিসিপেন্ট কম, হয়তোবা আমাদের ফেসবুক লাইভে সংখ্যাটা একটু বেশি। ফেসবুক লাইভে কয়জন এটা কি জানার কোনো আমি উপায় আমি আছে? দেখতে পাচ্ছি না, বাবু তোমরা দেখে স্যারকে জানাতে পারো। আমার তো মনে হয় জুমে আরো কিছু লোক থাকলে কথা বলতে ভালো লাগতো। থাকাটা থাকলে আরো ভালো লাগতো, এক্স্যাক্টলি। আমিও আরো কাউকে, জি। মাঝার কোথায়? আটজন। আচ্ছা, জি, ফেসবুক লাইভে 8 জন, সেটা খুব একটা আমাদের জন্য সুখের ফেসবুকে 8জন। সবচেয়ে বড় জিনিস আমাদের অনেক মডারেটরই নাই। এটা কি বলবো, পুরাতন কথা। জি না আসলে এটা কেন মূলত অনেকে মনে করছে হয়তো এটা ব্যবসায়িক বাংলাদেশ বা উদ্যোগ, সেই কারণে অনেকে ব্যবসায়িক যারা না তারা হয়তো ব্যক্তিগত ভাবে অ্যাটেন্ড করেনি, এটা হয়তো আমার ধারণা এরই মনত করছে হয়তো এটা ব্যবসায়িক। বাংলাদেশে এখন মাত্র 10টা 15 মিনিট, ঠিক আমার আছে? বাজে স্যার ভোর 3টা 16।
ভোর 3:16 থেকে যদি সে উপস্থাপনা করতে পারে, আমরা বাংলাদেশে সজাগ অবস্থায়, এখন তো এত সকাল কেউ বাংলাদেশে কোনো মানুষ ঘুমায় না, এই টাইমে আমরা আমার তো প্রশ্ন যে আমরা আসলে সক্রিয় কিনা, আমরা কি অ্যাক্টিভ কিনা, এটা নিয়ে তো আমার একটু প্রশ্ন আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা সবাই ব্যবসায়ী না, কিন্তু ব্যবসা সংক্রান্ত আমাদের ইবনে তাইমিয়া যারা ব্যবসায়ী, তাদের ব্যবসার গল্প, তাদের পারফরমেন্স, এগুলো জানতে কি আমাদের ইচ্ছে করে না? তো এই জন্য না, আমি খুব যে মানে অ্যানয়েড তাও না, আমার মনে হয় মাঝার তারপরে খুব অ্যাক্টিভ দেখলাম তো কয়েকদিন, এখন আজকে কি মাঝারি লাইভে এসেছিল, আছে? ওর মোবাইলে একটু ঝামেলা করতেছিল, ওকে আমরা শুনতেছিলাম না, ও আমাদেরকে শুনতেছিল না, ও প্রথম দিকেই ছিল স্যার, সো ওকে আচ্ছা, ওয়েব করা যেতে পারে। হ্যাঁ, বাবু তো আছে, বাবু বাবু আছে বাবু না? আছে, জি। আরো আমি কিছু লোকে এক্সপেক্ট ঢুকানো যায় করছিলাম কিনা, আরো আমাদের কিছু লোকে ঢুকানো যায় আমাদের কিনা, অন্তত আমাদের মডারেটর যারা আছে আর তারা স্যার যদি থাকে তাহলে স্যার পাবো। আসসালামু জি স্যার জি। আসসালামু স্যার স্যার এই আলমগীর ভাই যখন রাত বলছে যে কখন করা যায়, তখন আমাদের মডারেটর প্যানেল থেকে সবাই বলল যে 8টা 9টা 8টা 9টা, তখন আমি ভেটু দিলাম। তখন ভাইয়ের তো এখন তো সামার চলতেছে, ভাইয়ের তো তখন বাজবে 4.5 ঘন্টা 5 ঘন্টা ডিফারেন্স। তখন উনি ঘুমাবে কখন? তখন উনি বলতেছে, আলমগীর ভাই বলল যে আমার তো ক্লাস সেই মার্চ মাসে, আমার কোনো অসুবিধা নাই। তখন আমি বললাম ঠিক আছে ভাই, আপনি যখন সমস্যা নাই, এটা অসুবিধা নাই। তো আমাদের স্যার গত সেই করোনা থেকে শুরু করে আমাদের নিজস্ব যে গ্রুপ অল বাংলাদেশ 9597, প্রতি শুক্রবার রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত প্রোগ্রাম হয়ে থাকে। তো আমি আগে থেকে যেহেতু আলমগীর ভাই বলছে এখানে এসে উপস্থিত, কিন্তু আমার কাছে খারাপ লাগলো আলমগীর ভাইকে সবাই বললো যে 9টা 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 9টা, বাট আমি কিছুক্ষণ পর পর দেখতেছি আমাদের কারা কারা ভিউ আছে, কারা কারা দেখতেছে, তারা যারা লিখলো তাদেরকেই পাচ্ছি না, এক সাকিব ব্যতীত। মাজার ভাই ঢুকে চেষ্টা করলো, ওনার মোবাইলে বোধহয় প্রবলেম। আর বাকিরা কোথায়? আমাদের মডারেটর প্যানেলে অনেকজন, 24 জনের মতো প্রায়। জি, তো উনি যদি সোয়া 3টার সময় থাকতে পারে, এত কষ্ট করতে পারে, আমরা কেন পারবো না? আমার সেটা আমি বোধগম্য হচ্ছে না স্যার। আমরা এটা নিয়ে একটা মডারেটর দিয়ে আমরা একটা মিটিং কল করব ইনশাআল্লাহ এই সপ্তাহে, থাকি এটা লাইভে আমরা আর বেশি গল্প না করি এটা নিয়ে। বাট আমি কিছু ঠিক তাইমিয়াজকে আছে, আমি আমরা স্যার হতাশ যেমন নই। যে জি, রইসুদ্দিন, ওকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছিলাম এবং সে আমাকে কথা দিছিল যে সে থাকবে। সে একজন মেধাবী এবং একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, তাকে তার গল্প শোনার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব আগ্রহী ছিলাম। সে আমাকে কথা দিয়েছিল, বাট সে আজকে নাই। সিমিলারলি আমি ব্যক্তিগতভাবে আরো অনেকের সাথে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে আমাকে সেই আশ্বাস দিছে যে হ্যাঁ ওরা থাকবে। ইনফ্যাক্ট তাদের জন্যই আজকে এই প্রোগ্রামটা করা। বাট আমাদের জন্য দুঃখজনক ব্যাপার হলো যেটা আমরা দেখতে পাচ্ছি। না ঠিক আছে, ফ্রাস্ট্রেশনের কিছু নাই, আমরা প্রোগ্রাম চালিয়ে যাব, জি আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপরে তোমার ওই যে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম এই সপ্তাহে করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, মানে আমাদের অ্যাডমিনদের মিটিং এর কথা বলতেছেন? অ্যাডমিন মডারেটর, হ্যাঁ, এদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করো, কারণ আমাদের পুরো গ্রুপটা কিন্তু সচল এবং সবাই উৎসাহিত এবং সবাই তো প্রাউড ফিল করছে, আমি যতটুকু জানি যে এই গ্রুপটা সচল আছে, হ্যাঁ, সবাই অ্যাক্টিভ আছে। এখন এই অ্যাক্টিভের জায়গা থেকে আজকে যেভাবে সাড়া পাওয়ার দরকার ছিল সেটা তো পেলাম না। তারপরে ব্যবসায়ী তো অনেক আছে, আমার জানা মতো তো অনেক ব্যবসায়ী আছে, নাই কেন, অনেক ব্যবসায়ী আছে। হ্যাঁ, আমরা তো ব্র্যান্ডিং করতে চাচ্ছি, কারণ বর্তমানে বিজনেসটা ব্র্যান্ডিং এ চলে গেছে। এখন ইবনে তাইমিয়া স্কুলে ভর্তি পরীক্ষা 5,000 6,000 ছাত্র ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে, আমরা নেই মাত্র 500 700 1000 1500, আর বাকি যেগুলো বাদ পড়ে এগুলো দিয়ে আরো 2-3টে স্কুল প্রতিষ্ঠা করা যায়, একমাত্র কারণ ব্র্যান্ডিং। অতএব সব এখন ব্র্যান্ডিং এ চলে গেছে, ঠিক আছে। যেরকম বাংলাদেশে রেমিটেন্স
এখন ফার্স্ট পজিশনে আছে ইসলামী ব্যাংক। সারা ওয়ার্ল্ড থেকে বাংলাদেশে যত রেমিটেন্স আসছে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসছে, সিংহভাগ প্রায় 90% চ্যাম্পিয়ন। তো এই ব্র্যান্ডিংটা আমাদের ইব্রাহিম স্কুল যে যেখানে যে পেশাতে আছে, আমি চাচ্ছি আর কি যে যারা বিজনেস করে তারা বিজনেসের দিকে সেরা ব্যবসায়ী হবে এবং তারা রিনাউন্ড ব্যবসায়ী হবে। যারা শিক্ষকতা করে তাদের জায়গাতেই তারা অত্যন্ত প্রমিনেন্ট হবে। যে যেখানে আছে, যারা প্রশাসনে আছে, দক্ষ এবং অনেস্ট অফিসার হিসেবে তারা নিজেদের প্রমাণ দেবে, যোগ্যতা স্বাক্ষর দেবে। সেটা আমরা চাচ্ছি যে যেই পেশাতে থাকুক না কেন। হ্যাঁ, আমার ওই ছোট ছেলে মেডিকেল কলেজে যে পড়ে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, নটরডেম সম্পর্কে আমার আইডিয়া আগে ছিল না, সে তো নটরডেম থেকে পাস করছে। আমরা তো ভাবতাম যে আমরা যা চালাই এটাই তো দুনিয়ার সেরা, কিন্তু এর চেয়ে আরো ভালো যে জায়গাতে বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গা আছে, সেটা আমরা ওই যে নড়াচড়া না করার কারণে সবগুলো সম্পর্কে জানি না। তো নটরডেমের যে ফার্স্ট ইন্ট্রোডিউসিং যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, প্রায় 10,000 ছাত্র অভিভাবক নিয়ে পুরো মাঠ ব্যাপী। আমি অবাক হলাম যে নটরডেম কর্তৃপক্ষ ওরা চিফ গেস্ট হিসেবে তারা কিন্তু চুজ করে যে কোনো শিক্ষাবিদকে। ওই দিন চিফ গেস্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং তাদের সিস্টেমটা তারা পরিচিত অনুষ্ঠান, স্টেজে একজন দারোয়ানকেও নিয়ে দাঁড় করালেন, যে নাকি গেটের দারোয়ান। পরিচিতি অনুষ্ঠানে সকল শিক্ষক এবং দারোয়ান, পিয়ন, কারণ ছোট করে কাউকে তারা দেখেন না। আমার কাছে অবাক লাগলো যে তারা যে মানুষ সমান, সবার মর্যাদা সমান, এবং সবাই এই যে মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের যে 3 চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, এই যে মানবিক মর্যাদা, এটা আমরা কোথায়? আমরা তো সমাজে মানুষকে মানুষ বলে পাত্তা দেই না, গুরুত্ব দেই না। কিন্তু আমি অবাক হলাম সেদিন নটরডেমের ইন্ট্রোডিউসিং যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে তারা সবাই শুনছো তো না? জি স্যার। হ্যাঁ, একজন এই যে দারোয়ানকে নিয়ে আসলো, তারা ওই যে যায় যে যেখানে যে বাবুর্চি, হোস্টেলে বাবুর্চি, হ্যাঁ, তাকে স্টেজে নিয়ে এসছে ছাত্রদেরকে চেনানোর জন্য, গার্ডিয়ানদেরকে চেনানোর জন্য। হ্যাঁ, তো এইভাবে করে। আর প্রিন্সিপাল সাহেব যে বক্তব্য রাখলেন, তার সার জিসটা হচ্ছে যে আমরা ডাক্তার বানানোর জন্য আমাদের মোটো উদ্দেশ্য না, আমরা ইঞ্জিনিয়ার বানানো মোটো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা। পৃথিবীর যেখানে থাকুক না কেন তার নৈতিকতার সততার স্বাক্ষর সে রাখবে। হ্যাঁ, নটরডেমের ছাত্র পৃথিবীর যে প্রান্তে থাকুক সেখানে সে তার সততা দিয়ে, তার বিহেভ দিয়ে, তার আচরণ দিয়ে, তার কর্মকাণ্ড দিয়ে সে ওখানে নৈতিকতার স্বাক্ষর, সৎ এবং যোগ্য, এইটার যে ব্যাখ্যা তিনি দিলেন। আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাই, অটোমেটিক ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। আমাদের টার্গেট ডাক্তার বানানো না, আমাদের টার্গেট হচ্ছে মানবতা বোধ সম্পর্ক মানুষ, মনুষ্যত্ব সম্পন্ন মানুষ তৈরি করা। আমি খুবই প্লিজড হলাম ঠিকই। এবং নটরডেমের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই জানো, নটরডেমের ছাত্ররা ক্লাস থেকে বের হতে চায় না। আমরা তো চাই দেখি কখন ছুটির ঘন্টা বাজবে, স্যার কোন সময় ক্লাস থেকে বের হবেন, সবাই উদ্গ্রীব হয়ে থাকে ছাত্ররা সব জায়গায়। কিন্তু নটরডেম ওখানকার ছাত্ররা, স্যার যদি আরো 10টা মিনিট ক্লাস নিতেন, এত আন্তরিক, এত মমত্ব বোধ দিয়ে, এত নিষ্ঠার সহকারে ওনারা ওখানে ক্লাস নিচ্ছেন। আমার ছেলের কাছ থেকে আমি জেনেছি যে ওখানে ক্লাস থেকে স্যার ক্লাসটা বন্ধ করে গেলে চায় না ছাত্ররা, আরো 5টা মিনিট যদি বেশি ক্লাসটা নিতেন স্যার, আরো করতেই না ভালো। এইভাবে করে আমিও এখানে বলতে চাই, আমরা তাইমিয়ান্সরা যে যেখানে আছি, নৈতিকতা সম্পন্ন, সৎযোগ্য, আমাদের এক্সপেরিয়েন্সড হতে হবে, আমাদেরকে দক্ষ হতে হবে।
যাক, আজকে যে অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, আজকে যে একটা নির্দিষ্ট টপিক ব্যবসা, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। তো আমার আজকে যারা শুনছো তো শুনছে, আর সবাইকে অন্তত অনুষ্ঠানটা, আজকে টোটাল অনুষ্ঠানটা যাতে সবাই পরেও যাতে ভিডিওটা শুনে দেখে, এটার ব্যবস্থা তোমরা করবা। বিজনেস আসলে ব্যবসা চিন্তাহীন মস্তিষ্ক দিয়ে ব্যবসা হয় না। আমি বড় ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ীরা যারা সফল হয়েছে তাদের কাহিনী জানি, যারা ব্যর্থ হয়েছে তাদের কাহিনীও জানি। এই বোধ থেকে আমি বলতে চাই আমার কথাগুলো। বিজি থাকতে হবে। সেই বিজিটা কি? তার ব্রেইনটার ভিতরে এই ব্যবসার সার্বক্ষণিক চলমান থাকবে। আমার পুঁজি কত, বিক্রি হচ্ছে কত, আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, নাকি বিক্রি করছি আর খরচ করছি, হিসাব নাই। এই ধরনের ব্যবসায়ীরা সফল হতে পারবে না, ফার্স্ট অফ অল। আর স্পিরিটটা কি? ব্যবসার যে স্পিরিটটা সম্পর্কে আমি বলতে চাই। আল্লাহ বলছেন কোরআন শরীফে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটা কিন্তু একটি স্পিরিট। আমরা আগে বলেছি যে তাইমিয়ানসদের যে নীতিমালা, আমাদের যে নীতিমালা গুলোকে আমরা বলছি, আমরা ধর্ম নাই দল নাই, মানে আমরা কোন সেন্স থেকে এটা বলেছিলাম যে আমরা মানবতার সেবার ক্ষেত্রে কোন ধর্মের লোক সেটা আমরা দেখবো না, কোন দলের লোক সেটা আমরা দেখবো না, মানুষকে সেবা করতে গিয়ে, মানুষের উপকার করতে গিয়ে সেটা আমরা দেখবো না। এক্স্যাক্টলি, এটাই সঠিক। আর এখানে আমি যে কথাটা বললাম যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আজকে যে সুদ এবং ব্যবসা, সুদ এটার যে অপকারিতা, এটা কিন্তু শুধু ধর্মের কথা নয়। আমি সে জায়গা থেকে বলতে চাই, এটা ধর্মের কথা নয়। আজকে সকল ব্যাংক, সোনালী ব্যাংক বলো, রূপালী ব্যাংক বলো, তারা কিন্তু ইসলামী ব্যাংক একটা উইং তারা খুলেছে। কারণ ইসলামী ব্যাংক যে শরিয়া সম্মত উপায় পরিচালনা করে, এই পরিচালনার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো থেকে তারা অনুধাবন করতে পেরেছে যেটা আরো কল্যাণকর। সুদ ক্ষতি, সুদের যে ক্ষতি, এটা শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও আজকে বিশ্ব সেটা বুঝতে পেরেছে। এবং আজকে অনেক অমুসলিম দেশেও আজকে ইসলামী ব্যাংক ফর্মুলা ব্যাংক চালু হচ্ছে। নিশ্চয় তোমরা যারা বিদেশে আছো, বিভিন্ন দেশে অবস্থান করছো, তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো এবং টের পাচ্ছ। আলমগীর ঠিক নয় কি? জি স্যার, এক্স্যাক্টলি। আমাদের যে সবচেয়ে বড় 4টা ব্যাংক অস্ট্রেলিয়াতে, তারা প্রত্যেকেই এই ইসলামী ব্যাংকের আদলে আলাদা একটা উইং খুলছে, এবং আমাদের বাড়ি ঘর, গাড়ি, লোন সবকিছু আমরা ওইভাবে করতে পারি। সেটাই, এক্স্যাক্টলি। এবং সেটা ইসলামী যে সুদের যে অপকারিতা, যে খারাপ ব্যাড সাইড গুলো, তারা এগুলো বিশ্লেষণ করে অনুধাবন করতে পেরেছে। যাই হোক, এই জন্য এটা একটা স্পিরিট ব্যবসার, এটা একটা স্পিরিট। এরপরে ধৈর্য, এবং ওই যে অনেক কথাই বলেছে, সুজনের কথা আমি শুনেছি, রাসেলের কথা শুনেছি, বাকি তো লম্বা বক্তব্য এবং অনেক চমৎকার কথা এসছে তার ব্যবসার সূচনা এবং এই পর্যায়ে তার আসার গল্প। পুরোটি আমি শোনার চেষ্টা করেছি। ধৈর্য ছাড়া কিন্তু ব্যবসা হবে না। আমি ব্যবসা শুরু করলাম, কালকেই বড় লোক হয়ে যাব, এই ধরনের ইচ্ছা থাকলে কিন্তু ব্যবসা করা যাবে না, লেগে থাকতে হবে। আমি কিছুদিন আগে তোমার বিজয়পুর গেলাম। বিজয়পুরে আমি সিএনজিতে আসছি, একটা দোকানে দেখলাম, দোকানের সামনে লোকেরা বৈশা কি বলছি নাস্তা করতে আছে। কি নাস্তা? প্রচুর মানুষ, বোট মুড়ি পেঁয়াজ, প্রচুর লোক বসে রয়েছে। পরে জানলাম যে শহর থেকে বোট মুড়ি পেঁয়াজ খাওয়ার জন্য ওই দোকানে যায়, বিজয়পুরের সে গভীরে। হ্যাঁ, শহর থেকে লোকেরা বোট মুড়ি পেঁয়াজ খাওয়ার, ওইটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে এখানে বোট মুড়ি পেঁয়াজের জন্য প্রসিদ্ধ। আমাদের রাজাপাড়া চৌমুনিতে দুধের চা, গরুর দুধের চা, এই গরুর দুধের চা খাওয়ার জন্য শহর থেকে লোকেরা দলে দলে হুন্ডা দাঁড় করে দলে দলে এই দুধের চা বিক্রি করে সে কিন্তু তার সংসার পরিচালনা করছে সুন্দরভাবে এবং ব্যাপক তার কামাই রুজি রোজগার করছে। এই যে ব্র্যান্ডিং, আমি এইটাই তোমাদেরকে হাইলাইট করতে চাই। প্রমিনেন্ট হতে হবে। তুমি যেইটাই করো, যেই ব্যবসাটা তুমি করো, এই ব্যবসাটা করি কেউ না কেউ তো সংসার চালাচ্ছে, নিজকে মানে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। হ্যাঁ, ঢাকা বাইতুল মোকাররমের সামনেই
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে একটা জিলাপির দোকান আছে, অনেকে তোমরা এটা জানো। ডেইলি আমার মনে কমপক্ষে 1-2 লাখ টাকার জিলাপি বিক্রি হয়, লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই যে ব্র্যান্ডিং, এটা তোমাকে একেবারে স্বর্ণের দোকান দিতে হবে, কোটি টাকার পুঁজি নিয়ে তোমাকে ব্যবসা নামতে হবে, এই ধরনের বড় বড় চিন্তা করলে কিন্তু হবে না। যার যাই পুঁজি আছে, যাই আছে, এটাকে ব্র্যান্ডিং করার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। সেই ব্র্যান্ডিং এর জন্য যে কাজগুলো করতে হবে, সততা, কথায় কাজে মিল, ব্যবসাতে ফাঁকিঝুঁকি না দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো যদি সামনে থাকে, মানে সুনাম সুখ্যাতির জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে। আর ওই যে ধৈর্য, আমাদের ধৈর্য নাই। হয়তো বাবা কোটিপতি, ছেলেকে একটা কাজে লাগিয়ে দিল, হ্যাঁ, তারপর সে দোকান শুরু করলো বা ব্যবসা শুরু করলো, আর ব্যবসার পুঁজি খেতে খেতে পুঁজি সহ শেষ, লাভ তো দূরের কথা। এইভাবে করে ব্যবসা হবে না। তোমাকে সততা এবং দক্ষতা, হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব খুব সৎ লোক, তিনি ঘুষ খান না। আসলে ইমাম সাহেবকে ঘুষ দিবে কে? ইমাম সাহেবকে ইমাম সাহেব কি কারণে ঘুষ দিবে? ঘুষের জায়গায় তো উনি নেই। এটা যদি বলতেন যে ওসি সাহেব, আমাদের ওসি সাহেব খুব ভালো মানুষ, তিনি ঘুষ খান না, এইটা একটা চমৎকার কথা, একটা বিশ্বাসযোগ্য কথা। হ্যাঁ, ওসি সাহেবের ঘুষের জায়গাতে আছেন তিনি, ইচ্ছা করলে তিনি লক্ষ লক্ষ টাকা ঘুষ খেতে পারেন। এসপি সাহেব ইচ্ছা করলে তিনি লক্ষ লক্ষ টাকা ঘুষ খেতে পারেন। তিনি যদি ওই ইচ্ছা করে ঘুষটা না খান, তাহলে অবশ্যই তিনি অনেস্ট মানুষ, অবশ্যই তিনি সৎ মানুষ। অতএব আমরা যে যেখানে আছি, যেখানে দুর্নীতির স্কোপ আছে, দুর্নীতির জায়গা আছে, দুর্নীতির সুযোগ আছে, মিথ্যা বলার সুযোগ আছে, ব্যবসায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে, এই ফাঁকি ঝুঁকিগুলো বন্ধ করতে হবে, তাহলে ব্র্যান্ডিং করা যাবে। হ্যাঁ, আমি তো চাই ব্রিতামিয়াসরা যেখানে যে ব্যবসায় করে মানুষ পাগল হয়ে যাওয়া দরকার, যে ওখানে যেতে হবে, এই দোকানে যেতে হবে, ওর কাছে যেতে হবে। হ্যাঁ, তো এই ব্র্যান্ডিং এর জন্য এই বৈশিষ্ট্যগুলো, কোনো ধোঁকা, হ্যাঁ, কোনো ফাঁকি ঝুঁকি, কথায় কাজে এক্স্যাক্টলি লাভটা আমরা কম করি না। আমার কাটতি যদি বেশি হয়, আমার কাস্টমার যদি বেশি হয়, তাহলে আমি কম লাভ করলে তো আমি বড় করতে পারবো, মানে আমি ইনকাম করতে পারবো, আমি আমার কাঙ্ক্ষিত মানে আমি জায়গায় বুঝতে পারবো। সেজন্য একেবারেই ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে রাতারাতি বড় লোক হওয়ার যে প্রচেষ্টা, এটা মাথার থেকে একদম ক্লিন পরিষ্কার করে নিতে হবে। এরপরে ব্যবসার আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে হিসাব। যারা হিসাব জানে না, যারা দৈনন্দিন হিসাব রাখতে পারে না, মান্থলি হিসাব রাখতে পারবে না, তারপরে ষান্মাসিক হিসাব, বার্ষিক হিসাব, লাভ না লস কোন জায়গায় আছে, এই বিশ্লেষণ যারা জানবে না, তাদের ব্যবসা চিন্তা করা উচিত না। তার এই বার্ষিক হিসাব, লাভ লস, এই সব কিছু হিসাব বলতে যা বোঝায়, একটা টাকার সহ তার হিসাবের ভিতরে থাকতে হবে। খরচ, আয়, তার পুরো পরিচালনার যে ব্যবস্থাপনা, যা খরচ হচ্ছে, ইনকাম হচ্ছে কত কি, সবকিছু একটা পরিচ্ছন্ন স্বচ্ছ হিসাব তাকে মেনটেন করতে হবে। এটা অবশ্যই এই ধারা যদি সে অব্যাহত না রাখে, তাহলে সে কোনোদিন ব্যবসায়ী হতে পারবে না। 2-4 বছর ব্যবসা লস টস দিয়ে এরপরে দেউলিয়া হয়ে যাবে। অতএব আমি যেটা বলতে চাই, এই জিনিসগুলো অবশ্যই সামনে রাখতে হবে। এরপরে হ্যাঁ, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমরা অনেক সময় 5 টাকা রোজগার করি, 10 টাকা খরচ করি, তার দ্বারা ব্যবসা করা সম্ভব হবে না। সে লস দিবে এবং সে এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে, ব্যাংকড্রাফট হয়ে যাবে অচিরেই। কারণ আমার যদি 5 টাকা ইনকাম হয়, তাহলে আমি 1-2 টাকা খরচ করব, ওই হিসাব করে আমাকে চলতে হবে। আমার যে আয়, সে আয় অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। সেটা যদি আমার ব্রেনে না থাকে, আমি ব্যবসায়ী, আমার মানে 50 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসায় নেমেছি, আমার স্ট্যান্ডার্ড ওই রকম হইতে হইব, আসলে আমার লাভ কি সেটার উপরে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করব। ঠিক আছে, আমার যোগ্যতা আছে 2000 টাকা 5000 টাকা দামের ঘরে থাকার, বাসায় থাকার, সেটাকে আমি থাকবো। কিন্তু আমার যোগ্যতা নাই, 20,000 টাকা দামের বাসায় আমি থাকছি, অথচ আমার কামাই রোজে কম, তখন আমি লোন করতে করতে এক পর্যায়ে আমি দেউলি হয়ে যাব। এই ধরনের অবাস্তব কল্পনা বিলাস থেকে মুক্ত হতে হবে, এটা হচ্ছে বাস্তব। আর সে এইভাবে কিছুদিন করার পর সে দুশ্চিন্তাগ্রস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ব্যবসায় লস টস দিয়ে সবকিছু, এরপরে সে হতাশ হয়ে তার মানে জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। অতএব এটার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলতে চাই
যে আমার ইনকাম অনুযায়ী আমাকে, আয় অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। এরপরে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, পার্টনারশিপ ব্যবসা করা উচিত হবে না, কারণ এটা মানুষের মন সবসময় যে একরকম থাকবে তা না। দেখা যাবে যে আমি তো পরিশ্রম বেশি করি, আমার পার্টনারের পরিশ্রম কম করে, আমি তো চিন্তা বেশি করি, আমি তো কাজ বেশি করি, পার্টনারের তো সম পরিমাণ কাজ করছে না। এক সময় না এক সময় একটা বিরোধ তৈরি হয়ে যাবে। অতএব পার্টনারশিপ বিজনেসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। হ্যাঁ, তবে এর অর্থ এই নয় যে পার্টনারশিপ বিজনেস করাই যাবে না, এটা আমি বলছি না। পার্টনারশিপ বিজনেস করা যাবে, নীতিমালা তৈরি করতে হবে এবং রিটেন নীতিমালা ডিট করে তারপরে স্টার্ট করতে হবে যে এই নীতিমালা, এই পরিশ্রম, এই পুঁজি, লাভের পার্সেন্টেজ, পুঁজির পার্সেন্টেজ সবকিছু পরিচ্ছন্নভাবে নীতিমালা তৈরি করে তারপরে বিজনেসে নামতে হবে এবং ওই নীতিমালাকে ফলো করতে হবে 100%। তাহলে পার্টনারশিপ ব্যবসা চলতে পারে, না হলে এই পার্টনারশিপ ব্যবসা বাধ্য হয়ে ভালো। আর বাকির যে কথাগুলো আছে সেগুলো আমি এর সাথে অ্যাড করতে চাই, এগুলো আমি রিপিট করতে চাই না। ব্যবহার সুন্দর হতে হবে, মানুষের আচরণ, মানুষের মন জয় করতে হবে। এটা সব ক্ষেত্রে। একজন ডাক্তার যদি ভালো বিহেভ না করেন, তার কাছে রুগী আসে না। একজন জাতা ডাক্তার যদি কথার মাধ্যমে যদি মানুষকে মন জয় করেন, তাহলে কথার মাধ্যমে রোগ অর্ধেক ভালো হয়ে যায়। অতএব বিহেভ, আচরণ, অ্যাটিটিউড, বিনয়, এটা হচ্ছে ব্যবসায়িক প্রথম দিক। এই জিনিসগুলো সামনে রাখতে হবে। আমার কথাবার্তা, আমার আচরণ, আমার সম্মান বোধ, মানুষকে সম্মান করা। যে মানুষকে সম্মান করতে পারে সে নিজে সম্মানিত হয়, মানুষও তাকে সম্মান করবে। অতএব এই সকল গুণাবলী সহকারে যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে আমরা ব্র্যান্ডিং করতে পারবো। এখন আমার নিজের ব্যবসা সম্পর্কে আমি একটু বলতে চাই। আসলে রিপন বলেছে যে আমিও ব্যবসায়ী। আমি আসলে সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসার সাথে আমি জড়িত আছি। সেটা কি ধরনের? শিক্ষকতা, এটা তো এক ধরনের সার্ভিস, মানবতার সেবা। অনেক লোক, গরিব লোক আসে বেতন কমাইদের জন্য, আমি স্যারের সাথে সুপারিশ করে বেতন কমাই, ভর্তি হইতে পারে না, ভর্তি করি, এটা তো একটা সার্ভিস আছে। আর দ্য সেম টাইম আমি আরেকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তোমরা সবাই জানো, মডার্ন হসপিটাল। এক না যে আমি শেয়ার হোল্ডার, বাট বিশাল অঙ্কের কোনো লাভ পাইতেছি সেটা না, কিন্তু আমার এই মডার্ন হাসপাতালের মাধ্যমে আমি যে কত হাজার মানুষের উপকার করেছি, সেটা কিন্তু আমার কাছে খুবই, এই ব্যাপারে আমি খুবই আনন্দিত। যেরকম আমার এলাকা কুমিল্লাতে 17টা উপজেলা, এই 17 উপজেলার ভেতরে আমার সদর দক্ষিণ উপজেলা প্রত্যেক বছরের বার্ষিক রিপোর্ট হয়। ওই রিপোর্টে রোগী কোন উপজেলা থেকে কতজন আসলে এই রিপোর্টটা পেশ করা হয়। তো আল্লাহর রহমতে বেশ কয়েক বছর ধরে আমার সদর দক্ষিণ উপজেলায় রোগীর দিক দিয়ে আমি চ্যাম্পিয়ন হচ্ছি। আমার এলাকার একদম প্রত্যন্ত অঞ্চল সদর দক্ষিণ উপজেলা টোটাল এরিয়া থেকে মানে রোগী সবচেয়ে বেশি আসে, এবং গরিব অসহায় মানুষ যারা আসে, 15,000 টাকা 20,000 টাকা বিল আসলো, স্যার একটু ফোন করেন, আমার বলে দেন, আমি বিলটা দিতে পারতেছি না, আমি অসহায়, আমার চাকরি নেই, ব্যবসা নেই, অসুবিধা আছে, আমি 5,000 7,000 যতটুকু কমানো যায় কমানোর চেষ্টা করি, এতে করে রোগীটা খুশি হলো। এই যে আমি একটা সার্ভিস দিতে পারলাম, সেবা দিতে পারলাম, এটাই মনে করি যে আমার বিশাল একটা কর্তব্য পালন হচ্ছে। ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড আমার যে থিম, সে আলোকে। এরপরে ব্যাংক, আমার তো রিটায়ারমেন্ট 23 অক্টোবর 23। তো আগেই একটা ব্যাংকের এজেন্ট ব্যাংক আমি নিয়েছি সদর দক্ষিণ উপজেলায়, ইসলামী ব্যাংকের, ব্র্যান্ডিং ইসলামী ব্যাংক। তো আমি 1 বছর 3rd আগস্ট 2019 আমি স্টার্ট করেছি। 1 বছর অতিক্রান্ত হলো, আল্লাহর রহমতে প্রায় 1,500 অ্যাকাউন্ট হোল্ডার ইতিমধ্যে হয়ে গেছে, এবং আমার ডিপোজিট প্রায় 6 crore আপ হয়ে গেছে। তা আল্লাহর রহমতে অনেক লোক এলাকার, আমার নিজের এলাকার সদর দক্ষিণ উপজেলায়, ঠিক আছে। এইটা একটা সার্ভিস। কিভাবে? আমার এলাকার মানুষজন বললেন সদর দক্ষিণ উপজেলায় কোনো ব্যাংক নাই। আমাকে অনেকেই বললেন যে আপনি তো ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক আছে, একটা ব্যাংকের শাখাটাকে নিয়ে আসেন না এখানে। ওই এলাকার লোকেরা বিশ্বরে উঠতে চায় না, এক তো অ্যাক্সিডেন্টের ভয়, আর এক তো পদুয়ার বাজার বা শহরে আসা লাগে ব্যাংকের লেনদেন করার জন্য, এটা রিস্ক মনে করে অনেকে। তো সবার পরামর্শ, উপদেশ সবকিছুকে সামনে রেখে আমি এজেন্ট ব্যাংক ওখানে নিয়ে গেলাম, এবং এলাকার লোকেরা খুবই খুশি, এবং ওখানে প্রায় কয়েক হাজার
প্রবাসী সারা বিশ্বে বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে রেমিটেন্স, এবং দেখা যায় যে মহিলারা রেমিটেন্স তোলার জন্য চলে আসে, একদম গ্রামের লোকেরা লুঙ্গি পরে চলে আসে রেমিটেন্স তোলার জন্য, হেঁটে হেঁটে চলে আসে, গাড়ি ভাড়া লাগে না, কিছু কোনো রিস্ক নাই, বাড়ির আশেপাশে তো সব। তো এইভাবে করে সবাই স্যাটিসফাইড, এইটা একটা সার্ভিস ওরিয়েন্টেড। অতএব এইভাবে করেই আমরা মানুষের সার্ভিসটা মাথায় রাখতে হবে, শুধু ব্যবসা লাভের চিন্তা করলে হবে না, হ্যাঁ, এট দ্য সেম টাইম মানুষের সেবার চিন্তাটাও মাথায় রাখতে হবে। এবং আমি এখন করোনার কারণে স্কুলে কার্যক্রম কম, তো মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি, আমার মেজর ছেলে আসিফের পরিচালনা করে, সেই ওখানকার ইনচার্জ, তা আমি মাঝে মধ্যে দেখাশোনা করি মানুষ ঠিক মতো সার্ভিস পায় কিনা, এগুলো দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে লোকেরা মোটামুটি সেবা পাচ্ছে বলে আমি বুঝতে পারছি আর কি। জি, তো মোটামুটি অনেক কথাবার্তা হলো, তো এইটা এইভাবে আমি ফিনিশিং করতে চাই। তোমরা আজকে যারা এই অনুষ্ঠান দেখছো, যারা ব্যবসায়ী, এই ব্র্যান্ডিং, এটাকে একটা ব্র্যান্ডিং এ নিতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখতে হবে। আর রাসেলে তো শাড়ির দোকান, ইবনে তাইমিয়াসরা যারা বিয়ের শাড়ি কিনতে যাবে দাম টাম যাতে কম রাখে, এটা রাসেলের প্রতি আহ্বান। রাসেল শুনছো তো? জি 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 জি, দাম টাম কমায় রাখবা যাতে তোমার দোকানে ভালো শাড়ি পায়, 1 নাম্বার শাড়ি পায়, কোনো ভালো ভালো জিনিসপত্র পায়, ঠিক আছে? স্যার গামছা আছে আমারে মনে দেয় নাই, স্যার গামছা আছে আমারে দেয় নাই, আমারে গামছা আছে আমারে দেয় নাই। আরে তোমার গামছা তো তোমার গিফট করে দরকার, আজকে 9 মাস হয়েছে এখনো দেয় নাই। আমার দোকানে এই পর্যন্ত গেছেনি ভাই, আমার দোকানে এই পর্যন্ত গেছে না, জিজ্ঞেস করেন একদিন আমার দোকানে গেছে? ও না যাইয়া বাসা করতে হইছে গামছা চাইতে আছে না? হ্যাঁ স্যার গেছি স্যার, গেছি স্যার, আমার ডাকছে স্যার। আলমগীরের তো রাত্রিটা আজকে এইভাবে গেল, ঘুম টুম তো নাই। জি স্যার, আমি ফজর নামাজ পড়ে ঘুমাবো, আমার আর মাত্র 18 মিনিট পরে ফজর নামাজ। জি জি, আমার উদ্দেশ্য ছিল হয়তো আজকে তাহাজ্জুদও পড়তে পারবো, তো এটাতে আর আপনার গল্প শুনতে শুনতে এটা হয়তো হবে না। ফজর নামাজ 4:08, সো আর 15-20 মিনিট পরে। ইতিমধ্যে শুরু করছো না? জি জি স্যার, আমি এই ব্যাপারটাতে সবসময় ইয়ে থাকতে চাই। জি, শফিকুল ইসলাম নামে একজন এসেছেন। শফিক, তুমি আনমিউট করে কথা বলো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি তোমার ভিডিও অন করো? জি ভাইয়া। না, সরি, এমডি শফিকুল ইসলাম। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, তোমার ভিডিওটা একটু অন করো প্লিজ, তোমাকে দেখতে চাই। ভাইয়া আসলে ভিডিওটা অন করব, তাহলে একটু প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তুমি কি ব্যবসায়ী? আমি আসলে ব্যবসায়ী না ঠিক, তবে আমি অনলাইনে ব্যবসা করার চেষ্টা করতেছি। আচ্ছা, তুমি কোন ব্যাচের ভাইয়া? আমি 2002-4 আলম যে ওদের ব্যাচের। আচ্ছা, 2002 তে এসএসসি এবং 2004 এ এইচএসসি। জি জি জি। আচ্ছা, সো সরি, আমি খেয়াল করিনি তুমি ব্যবসা করছো, অনলাইন বিজনেস করছো, রাইট? জি ভাইয়া, আমি নদী এবং সাগরের মাছ অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি। নদী এবং সাগরের যে কোনো প্রকারের মাছ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম তোমার ওয়েবসাইটের নাম? আমার ওয়েবসাইটের নাম হচ্ছে তাজাপণ্য। tajaponna.com? ওয়েবসাইট না, ঠিক ওয়েব পেজ, মানে ফেসবুক পেজ। ফেসবুক পেজ, আচ্ছা আচ্ছা। তাজাপণ্য, আচ্ছা, ওখানে তোমরা ফ্রেশ নদীর এবং সাগরের মাছ, এটা কি শুধু কুমিল্লায় নাকি সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে দিয়ে থাকি। যেখানে পাই, কুমিল্লাতে যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা দেবিদ্বারে, তো আমি কুমিল্লার দিকে হলে দেই, কিন্তু অন্যান্য জায়গায় ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি আর কি। আচ্ছা, মানে ভালো রিলেশন হলে দিয়ে থাকি। ওকে, তাহলে তুমি আমার ফ্রেন্ড লিস্টে থেকো, বা তোমার সাথে আমি যোগাযোগ করব, আমাদের মুসলিউদ্দিন স্যারের জন্য কিছু মাছ পাঠানো যায় কিনা আমি দেখি, কি বলো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, আপনার জন্য কিছু মাছের ব্যবস্থা করা গেল ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আমি এমনি ব্যক্তিগতভাবে ভাই এইচআর প্র্যাকটিস করি, মানে এইচআর প্রফেশনাল।
এইচআরে কাজ করি। আপনার সাথে আমার পরিচয় কথা হয়েছিল ইনফ্যাক্ট ও অনেকবার। রাইট, সেই শফিক। হ্যাঁ, তোমার টেক্সট মেসেজ আমি ওই দিন পেয়েছি এবং তারপর থেকে আমি দুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সো দোয়া করো, ইনশাল্লাহ কখনো কোনো কিছু হয়ে যেতে পারে। স্যার মুসলিম স্যার, আমাদের জি এখানে জি জি শুনছি। শফিকুল ইসলাম নামে এসছে। হ্যাঁ, তো স্যার কি মাছ লাগবে বলেন, আমি ওকে দিয়ে কিছু মাছ। হ্যাঁ, সাগরের মাছ তো ভালো মাছ। সাগরের হ্যাঁ, মাছ ভালো মাছ। সাগরের মাছ। জি জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছো না? কোন ইয়ার না তোমার? আমার স্যার 2002 এই এসএসসি, 2004 এইচএসসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ওই যে আলম আছে না, ওদের ব্যাচের আর কি স্যার। আপনি যার সাথে আপনার ভালো আলম, সম্পর্ক। আলম ডাক্তার, ডাক্তার আলম। জি, যার আচ্ছা সাথে আচ্ছা। ভালো। কুমিল্লা এসো, বাসায় এসো। হ্যাঁ, বাসায় এসো। জি স্যার, দোয়া করবেন স্যার। ছবি তোমার সাথে আমি যোগাযোগ করবো, স্যারকে সুন্দর কিছু মাছ দিও। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। ঠিক আছে। সো অনেক ধন্যবাদ। আজকে যারা তাইমিয়াস ব্যবসায়ী এবং উদ্যোক্তা ছিলেন, আমাদের আশা ছিল আরো বেশি পরিসরে এবং আরো অনেক কিছু আমরা শুনবো। বাকি যেমন গল্প করলো, এমন গল্প আমাদের ইচ্ছা ছিল বা আশা ছিল যে আরো অনেক তাইমিয়াসের মুখ থেকে এই ধরনের অনেক গল্প শুনবো, তাদের উত্থান, তাদের চ্যালেঞ্জ, এগুলো আমরা শুনবো। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও বলতে পারি যে এটা এর চেয়ে আরো বেশি সুন্দর হতে পারতো। ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাতে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারি। যারা এই অনুষ্ঠানে এসেছিলেন, দেখছেন, ভবিষ্যতে দেখবেন আমাদের ইউটিউব পেজে, সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা আমাদেরকে সামনে আগায় নেওয়ার চেষ্টা আগায় নিবে। এবং আমরা চাই সমাজের জন্য, জাতির জন্য এবং টাইমিয়াস ফ্যামিলির জন্য কিছু ভালো কিছু একটা করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজনীয়। আমি ইনফ্যাক্ট আর বেশি ক্ষণ থাকছি না, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আমাদের এখানে অনেক ভোর, আমার চোখ বন্ধ হয়ে আসছে ইনফ্যাক্ট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ ব্যক্তিগতভাবে। আমি সবসময় আপনার ভক্ত, আপনার ছাত্র, আপনাকে গুরু আমরা সবাই মানি এবং আপনি থেকে আমাদেরকে যেভাবে উৎসাহ দিচ্ছেন বা সবসময় দেন, এটার জন্য আলাদা করে আপনাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান রইল। তাইমিয়ান্স, আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দেখা হবে সামনে আবার কোথাও। ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে।